সে আসবে না শায়ন, সে চলে গেছে। ফট করে চোখ মেলে তাকায় মুগ্ধ। রক্ত লালের ক্রূরতায় আক্রান্ত দৃষ্টি যুগল হয়েছে এলোমেলো, বুকের ওঠানামার গতি বেড়েছে বহুগুণ। তৌকির সাহেব ভরকায়নি মোটেও, যেন তিনি আগে থেকে এসবে অভ্যস্ত। এদিকে মুগ্ধ ক্রমশ দুর্বল হচ্ছে। শক্তপোক্ত যুবকের এহেন পরিস্থিতি যে মোটেও কাম্য নয়। দ্রুত হাতে কাজ করছে এহসান বাড়ির হেল্পিং হ্যান্ডদ্বয়। ড্রয়িং রুমের অবস্থা বেগতিক, ভাঙাচোরা পরিষ্কার করতে হাত লাগিয়েছেন সবাই। কবির সাহেব এক প্রকার তাড়া দিচ্ছেন সবাইকে, চিন্তিত মুখে একাধারে বলে যাচ্ছেন, রোদ আসার আগে সবটা ঠিকঠাক করে ফেলো। তবে সে কুড়ে বালি। কবির সাহেবের চিন্তার মাঝেই বাড়ির সদর দরজায় চৌকাঠে হঠাৎ পার পড়ল রৌদ্রের। সঙ্গে আছে অনিক এবং তাশরিক সাহেবও। হাসি হাসি মুখে বাড়ির ড্রয়িং রুমের দিকে চোখ পড়তে গম্ভীর হলেন তারা। পুরো ড্রয়িং রুমের অমন যাচ্ছে তাই অবস্থা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে বুঝি এখানে তাণ্ডব বয়ে গিয়েছে এক প্রকার। রৌদ্র গম্ভীর মুখে ধীর পায়ে এগিয়ে আসে। এক হাতে তার এখনো ঝুলছে অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ। এদিক ওদিক ভ্রুকুটি করে তাকে হঠাৎ গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে, কি হয়েছে বাড়িতে? কবির সাহেব শুকনো ঢোক গিললেন অলক্ষে। সাব্বির সাহেব মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন অন্যত্র। তায়েব সাহেব শক্ত মুখে বসে আছেন সোফার এক কোণে। ওদিকে জুবাইদা বেগম যেন শুনেও শুনলেন না ছেলের কথা, তিনি উল্টো ব্যস্ততা দেখালেন কাজের। রাফিয়া বেগম রৌদ্র কণ্ঠ পেয়েই দৌড়ে চলে গিয়েছেন কিচেন রুমে। রৌদ্র আর চোখে সবার মুখে পরখ করলো একবার, পরক্ষণে ফের কাটকাট কণ্ঠে জিজ্ঞাসা করলো, কথা বলছো না কেন তোমরা? কবির সাহেব এক দফায় মুখ খুললেন। কোমরের পিঠে দুহাত বেঁধে রেখে কপট গম্ভীর ভাব ধরলেন। কি বলবো? বাবার এহেন সোজাসাপটা উত্তরে নাখোশ রৌদ্র। কপালে গোটা কতক ভাঁজ পড়ল তার। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে ফের বলল, বাড়িতে কে এসেছিল? ভরকালেন কবির সাহেব। ছেলের এরূপ কাটকাট আন্দাজে চিন্তায় পড়লেন তিনি। তবুও মুখের উপর কুলু পেটে দাঁড়িয়ে রইলেন কেমন। রৌদ্রের মেজাজ চটল এবার, ঝাঁঝালো কণ্ঠ উঁচিয়ে বলে, সমস্যা কি তোমাদের? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিচ্ছ না কেন? এবারেও নিশ্চুপ সবাই। রৌদ্র চোয়াল শক্ত করলো তখন, দাঁতে দাঁত চেপে বিড়বিড়ায় সে, তোমরা ভেবো না তোমরা আমাকে এই বিষয়ে কিছু না বললে আমি জানতে পারবো না ব্যাপারটা। কাহিনী কি ঘটেছে তা আমি ঠিক বের করে আনবো। জাস্ট ওয়েট। বলেই রৌদ্র পা বাড়ায় সিঁড়ির দিকে, উদ্দেশ্য নিজের কামরায় যাওয়া। পেছন থেকে কবির সাহেব কেমন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বেশ জানেন ছেলের কেমন রক্ত গরম। তখনকার ঘটনাগুলো সে যদি একটুখানিও আঁচ পেয়ে যায়, সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না, ঠিক চলে যাবে ওই ভিনদেশি বেপরোয়া যুবকের কাছে। এহেন চিন্তাতেই কবির সাহেব দিশেহারা। কোমরের পিঠে দুহাত বেঁধে মুখ বুজে দাঁড়িয়ে রইলেন এক কোণে। গটগট পায়ে সিঁড়ি ডিঙিয়ে দোতলায় ছুটছে রৌদ্র। সরু করিডোরে পা রাখতে হঠাৎ তার চোখ পড়ল নিজের ঘরের দিকে। ঘরের দুয়ারের দ্বারে দাঁড়িয়ে আছে আহিরা। মুখটা বেশ চিন্তিত তার, দুহাতে ধরে রাখা প্লাস্টিকের বোল। দূর থেকে মনে হচ্ছে বলে হয়তো পানি জাতীয় কিছু একটা আছে। রৌদ্র ভ্রু গোটায়, তৎক্ষণাৎ পায়ের গতি বাড়ায় ঘরের দিকে। দরজার দিকে এগুতে এগুতে হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে এখানে? হঠাৎ ডাকে ভরকায় আহিরা। তড়িৎ হতচকিত নেত্রে ঘাড় বাঁকিয়ে তাকায় সে। রৌদ্রকে সম্মুখে গম্ভীর মুখায়বে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা কেমন ঢোক গিলল সামান্য। আমতা আমতা করে বলল, কই কি হবে? রৌদ্রের কুচকে রাখা ভ্রুদয় এখনো শিথিল হয়নি। তার সর্বমুখে লেপ্টে আছে একরা সন্দেহের ছাপ। সে তখন গম্ভীর মুখে ফের বলে, সাইডে সর। কথাটা শুনতে দেরি, তৎক্ষণাৎ পা গুটিয়ে দরজার কাছ থেকে সরে আসতে দেরি নেই আহির। রৌদ্র শক্ত মুখে ঘরে ঢুকে এবার তৃষ্ণার্ত চোখ দুটো এদিক ওদিকে হন্যে হয়ে ছুটছে তার প্রেয়সীর খোঁজে। সে তখন আলগোছে বা হাতে ঘরের দরজা ভেতর দিয়ে লাগিয়ে দিয়ে কণ্ঠ উঁচিয়ে ডেকে ওঠে, সানশাইন, কই তুই? প্রতিউত্তর আসেনি এখনো। রৌদ্রের কুচকে রাখা ভ্রুদয় বুঝি কুচকে গেল আরো। এক হাতে ঘাড়ের ওপর থেকে স্ট্যাথোস্কোপটা টি টেবিলের উপর নামিয়ে রেখে অ্যাপ্রন রাখলো কাউচের উপর। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেল বারান্দার দরজার কাছে। বারান্দার থাই দরজার দ্বার ঘেঁষে দাঁড়াতেই তার দৃষ্টিগোচর হলো অদূরের ঝুলন্ত স্ট্যান্ড দোলনায় চুপচাপ বসে থাকা অরিনকে। রৌদ্র এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল যেন। বুক ফুলিয়ে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলে গম্ভীর মুখে বলল, কতক্ষণ যাবত ডাকছি, কানে শুনিসনি? এবারও মৌন অরিন। ঘাপটি মেরে বসে আছে দোলনার ভেতরে। মাথায় আজ ঘুমটাও টেনেছে বেশ। বড় বড় চুলগুলো দিয়ে মুখের এক পাশটা ঢেকে রাখা, তা আদৌ ইচ্ছাকৃত কিনা কে জানে। ওদিকে রৌদ্র কেমন গম্ভীর মুখে এগিয়ে এলো দোলনার নিকট। হালকা ঝুঁকে ভেতরে ঢুকে ঠিক পাশ ঘেঁষে বসলো মেয়েটার। ফলাফলস্বরূপ ঝুলন্ত দোলনাটা কেমন নড়ে চড়ে উঠে সামান্য। সেই সাথে দুলে উঠে অরিনের ক্ষুদ্রকায় বদনখানি। রৌদ্র আলতো হেসে এক হাত বাড়িয়ে রাখলো অরিনের কোমরের পাশে। পরক্ষণে মেয়েটাকে একটানে বেশ কিছুটা কাছে টেনে আনে নিজের। আলতো করে অরিনের ঘোমটা পড়া মাথা বরাবর
নরম ঠোঁটের পরশ এঁকে আদুরে কণ্ঠে বলে, আজ হঠাৎ ঘোমটা টেনে বউ সেজেছো কেন বউজান? আমাকে না হয় আগে থেকে একটু বলে দিতে, আমিও তাহলে জামাই সেজে আসতাম। এরপর দুজন মিলে না হয় আরেকবার স্পেশাল বাসর করতাম। লজ্জায় কুণ্ঠা যাচ্ছে অরিন, মাথাটা তৎক্ষণাৎ নুইয়ে গিয়েছে তার। রৌদ্র দেখল কিনা কে জানে, ছেলেটার ঠোঁটের কোণে স্পষ্ট ফুটে উঠেছে বাঁকা হাসির রেশ। তার হাত দুটো তো হয়েছে বেপরোয়া, ছুটছে মেয়েটার কোমল গায়ে। অরিনের নিঃশ্বাসের গতি তীব্র হচ্ছে। রৌদ্রের তাতে কি, সে তো ব্যস্ত অরিনের কাঁধ থেকে চুল সরাতে। দু আঙ্গুলের টুকটাক স্পর্শে অরিনের কাঁধে পড়ে থাকা চুলগুলোকে আলতো করে সরিয়ে দিয়ে আরেক হাতে মেয়েটার কাঁধ থেকে জামা নামিয়েছে একটুখানি। পরক্ষণে বেচারা নাক ডুবিয়েছে সেথায়। নাকের সরু ডগা ঘষছে অরিনের মসৃণ কাঁধে। অরিন ঠোঁট কামড়ে বসে আছে, চোখ দুটো কেমন কুচকে রাখা তার। ওদিকে ডাক্তার সাহেব এবার নাক ঘষা থামিয়ে চুমুর বর্ষণ ঝরাচ্ছেন অরিনের কাঁধে। অরিন কাঁপছে, এবার দুহাতে খামচে ধরেছে জামার আর একাংশ, চোখ বুজে নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। রৌদ্র আরেকটু ঘনিষ্ঠ হতে উদ্যত হলেই ঘটল আরেক অঘটন। যেই না রৌদ্র আচ্ছন্ন দৃষ্টিতে চোখ তুলে তাকালো অরিনের মুখ পানে, অমনি যেন মুহূর্তে এক ছটাক বিদ্যুৎ বয়ে গেল তার সম্পূর্ণ শরীর জুড়ে। অরিনের ঠোঁটের কোণ ফুলে উঠেছে, সেথা একটু একটু রক্তের উপস্থিতিও বিদ্যমান। তা দেখা মাত্রই রোদের মুখায়ভাবে পরিবর্তন ঘটল যেন। এতক্ষণের আবেশিত ভাবসাব মুহূর্তে সরে গিয়ে মুখায়ভাবে ভর করল একরাশ কঠিন ভাব। অরিন চোখ বুঝে থাকলেও রৌদ্রের চোখ দুটো বুঝে অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় জ্বলছে। এবার সে তৎক্ষণাৎ এক হাতে চোয়াল চেপে ধরে অরিনের। এহেন হঠাৎ আক্রমণে ভরকায় অরিন, হকচকিয়ে তাকায় রৌদ্রের দিকে। এদিকে রৌদ্রের চোয়াল শক্ত, সে কেমন দাঁত কিরমির করে বলে, তো ঠোঁট কাটলো কিভাবে? চোয়ালের ব্যথায় কুকিয়ে যাচ্ছে অরিন, ঠোঁট দুটো কোনো রকম নড়ছে তার। রৌদ্রের কঠিন দৃষ্টি এখনো অরিনের ঠোঁটের কোণে নিবদ্ধ। সে দাঁতে দাঁত চেপে আবারও জিজ্ঞাসা করে ওঠে, কথার উত্তর দে সানশাইন, আমার ব্যক্তিগত জায়গায় আঘাত লাগলো কিভাবে? অরিন আর পারল না চুপ করে থাকতে। চোয়ালের ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠে মেয়েটা। রৌদ্র দৃষ্টি তীক্ষ্ণ হলো এবার। ডান হাতের আঙ্গুল খানিকটা ঢিলে হতে সশব্দে কেঁদে উঠে অরিন। চোয়াল চেপে ধরে আর্তনাদ করতে মেয়েটা চুলের মুঠি শক্ত করে টেনে ধরে। রৌদ্র দাঁত কিরমির করে ঝাঁঝালো কণ্ঠে বলে, বাড়িতে কে এসেছিল? উত্তর দে অরি। অরিন কেঁপে ওঠে এহেন কণ্ঠে। ছলছল চোখ জোড়া রৌদ্রের পানে তাক করতে রৌদ্র ফের বলে, কার এত বড় কলিজা আমার সানশাইনের গায়ে হাত তোলে? কার এত বড় দুঃসাহস? উত্তর দে। আমি রৌদ্র নিজ হাতে ওর কলিজা মেপে দেখে আসবো কতটুকু বড় হয়েছে। ভয়ের তো ঢোক গিলল অরিন। কাপা কাপা কণ্ঠে মিনমিনিয়ে তখনকার ঘটে যাওয়া সকল ঘটনাগুলো বিশদভাবে বর্ণনা করছে সে। রৌদ্রের চোয়াল শক্ত হচ্ছে ক্রমান্বয়ে, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়েছে মুহূর্তেই, ঘাড়ের মোটা মোটা রগগুলো ফুলে হয়েছে ডাবল। অরিনের কথার মাঝপথে রৌদ্র কঠিন মুখায়ভাবে উঠে দাঁড়ালো। কটমট করতে করতে শার্টের দুহাতা বেশ কিছুটা গোটাতে গোটাতে বলে, বাস্টার্ডের নাম কি? অরিন শুকনো ঢোক গিলল এবার, মাথাটা আগের ন্যায় নুইয়ে রেখে থেমে থেমে বলে, পুরো নাম শুনিনি, তবে শেষেরটুকু শুনেছি, মুগ্ধ। ব্যাস এটুকু শুনতেই মেজাজ বিগড়ায় রৌদ্রের। শক্ত মুখে বারান্দা থেকে ঘরে ঢুকে গটগুটিয়ে চলে গেল ক্লজেটের কাছে। এক হাতে থাই দরজার খানিকটা ঠেলে দিতে উন্মুক্ত হলো গুছিয়ে রাখা কাপড়ের স্তূপ। রৌদ্র সময় নিয়ে এদিক ওদিক হাতড়ায়, কিছু একটা খুঁজতে ব্যস্ত সে। এদিকে অরিনও ইতিমধ্যে চলে এসেছে রুমে। দরজার কাছে দাঁড়িয়ে সন্দিহান দৃষ্টিতে তাকিয়েছে রৌদ্রের পানে। এরই মধ্যে রৌদ্র হাত বাড়িয়ে পিস্তল জাতীয় কিছু একটা কোমরের পিঠে গুজতেই আটকে উঠে অরিন। আতঙ্কের সাথে দু কদম এগিয়ে এসে ভয়ার্ত কণ্ঠে বলে, এই আপনি এটা কি নিলেন? রৌদ্র ভাবলেশীন, কঠিন ভাবমূর্তিতে অটল সে। ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় অরিনের পানে। পরক্ষণে একটুখানি এগিয়ে এসে দাঁড়ালো অরিনের মুখোমুখি। হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল মেয়েটার ফোলা ফোলা ডান গাল। শান্ত অথচ নিরেট কণ্ঠে হঠাৎ বলল, সরি বৌজান। হতবাক অরিন, বুঝল না রৌদ্রের হঠাৎ ক্ষমা চাওয়ার কারণ। সে কেমন জিজ্ঞাসু চোখে তাকিয়ে থেকে বলল, কিন্তু কেন? প্রত্যুত্তর করেনি রৌদ্র। স্রেট ঠোঁটের কোণে তার ফুটে উঠল এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। অন্ধকার রাত, গ্লাস হাউসের বড়সড় লিভিং রুমের মেঝেতে উদম গায়ে পড়ে আছে মুগ্ধ। দুহাত দুদিকে ছড়িয়ে রাখা দুপায়েরও একই দশা। গভীর ঘুমে তলিয়ে সে নাক দিয়ে বের করছে ভোস ভোস শব্দ। ছেলের মাথার পাশে চুপচাপ বসে আছেন তৌকির মির্জা। এক দৃষ্টিতে অবলোকন করছেন ছেলের ঘুমন্ত নিষ্পাপ মুখ। যত দেখছেন ততই যেন আশ্চর্য হচ্ছেন তিনি। একটা মানুষ জাগ্রত থাকাকালীন ঠিক যতটা হিংস্র থাকে, ঘুমিয়ে পড়লে সেই মানুষটা যে এতটা নিষ্পাপ হয়ে যায় তা বুঝি মুগ্ধকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তৌকির সাহেব কিয়ৎক্ষণ মুগ্ধের ঘুমন্ত মুখ পানে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালেন। উদ্যত হলেন চলে যেতে। বাড়ির সদর দরজায় এসে পা রাখতে হঠাৎ শুনলেন বাইরে চেঁচামেচির শব্দ। তিনি খানিক উকি দিয়ে দাঁড়ালেন। পরক্ষণে দেখলেন বলিষ্ঠ দেহের অধিকারী এক যুবক হাতে হকিস্টিক নিয়ে গটগটিয়ে এগিয়ে আসছে এদিকে। তৌকির সাহেব ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইলেন এক মুহূর্ত। ওদিকে যুবক ততক্ষণে তার সামনে হাজির। তৌকির সাহেব তৎক্ষণাৎ পথ আগলে দাঁড়ালেন, কঠিন গলায় বললেন,
কি তুমি এদিকে কোথায় যাচ্ছ? যুবকের বেড়াল চোখ দুটো দিয়ে বুঝি এবার আগুন বেরোবে। শক্ত চোয়ালখানা কটমট করছে কেমন। তৌকির সাহেব ভড়কালেন এহীন দৃষ্টিতে। আমতা আমতা করে যেই না কিছু জিজ্ঞাসা করতে যাবে অমনি তাকে এক ধাক্কায় পথ থেকে সরায় রৌদ্র। হাতের হকি স্টিকটা শক্ত করে চেপে ধরে ছুটল বাড়ির ভেতর। পুরো বাড়ি অন্ধকার, কোথাও নেই এক ছটা কালো। রৌদ্র তখন বাজখাই কণ্ঠে চেঁচিয়ে বলে, মুগ্ধ কোথায়? কোথায় ওই জানোয়ারের বাচ্চা? তৌকির সাহেব হতভম্ব। নিজেকে কোনো মতে সামলে লিভিং রুমে বাঁদিকে দৌড়ে গেলেন। তক্ষুনি লাইটের সবগুলো সুইচ একসাথে অন করে দিতে পুরো বাড়ি ঝলমলিয়ে উঠে সাদা হলুদ মিশেলের আলোয়। সেই আলোয় ঘুম হালকা হয়ে এলো মুগ্ধের। ওদিকে রৌদ্র দাঁড়িয়ে আছে কয়েক কদম দূরে, তার বাজ পাখি নিয়ে দৃষ্টিযুগল আপাতত নিবদ্ধ মেঝেতে চিত হয়ে শুয়ে থাকা মুগ্ধর দিকে। রৌদ্র আর সময় নিল না, মুহূর্তে ঘটালো এক অতর্কিত আক্রমণ। ধূপধাপ পায়ে এগিয়ে এসে ঘুমন্ত মুগ্ধের ঘন বাদামি চুলগুলো মুঠোয় চেপে ধরল ভীষণ শক্তভাবে। এহেন আক্রমণে ভড়কায়নি মুগ্ধ। সে উল্টো চোখ দুটো বুজে রেখে কপাল কুচকাল কেমন। রৌদ্র তৎক্ষণাৎ মুগ্ধের চুল চেপে রেখে তাকে শোয়া ছাড়ে উঠালো। এক হাঁটু গেড়ে ফ্লোরে বসে দাঁত কিরমির করে বলল, চোখ খোল জানোয়ারের বাচ্চা। আই ওয়ান্ট সি ইওর পেইন ইন ইওর আইস। রৌদ্রের বাদবাকি কথাগুলো মুগ্ধের কান অব্দি গেল কিনা কে জানে। তবে ছেলেটার দোকানে রৌদ্রের বলা স্রেফ একটা কথাই, বাচ্চা, সেটা হচ্ছে জানোয়ারের বাচ্চা। তরাক চোখ খুলে মুগ্ধ আচমকা নিজে শক্তপোক্ত ডান হাতের ঘুষি বসিয়ে দিল রৌদ্রের মুখ বরাবর। এহেন হঠাৎ আক্রমণে খানিকটা টলল রৌদ্র, তবে ছাড়ল না মুগ্ধের চুল। এদিকে মুগ্ধ চোখ মেলেছে ঠিকই, কিন্তু চোখের সামনে সবটাই কেমন ঝাপসা লাগছে। হয়তো তার নেওয়া ড্রাগসের প্রভাব এখনো কাটেনি তেমন। তার বাদামি চোখ দুটো কেমন রং পাল্টেছে দেখো। এদিকে রৌদ্র গাল বাঁকিয়ে রেখে বাঁকা হাসলো একটুখানি। তীক্ষ্ণ দৃষ্টি ফেলল সম্মুখে বসে থাকা মুগ্ধর পানে। মুগ্ধ টলছে। মাতালরা যেমন জেগে থেকেও টলতে থাকে, সেও ঠিক তেমনি ভাবে টলছে। রৌদ্র তখন হাত মুষ্টি বদ্ধ করে সজোরে আঘাত বসালো মুগ্ধের নাক বরাবর। মুগ্ধ এবার বেশ ব্যথা পেল মনে হচ্ছে। ছেলেটা তৎক্ষণাৎ এক হাতে চেপে ধরে নিজের নাক। ব্যথায় তার সকল তন্দ্রা কেটে গেলেও চোখ মেলে রাখা দায় এই মুহূর্তে। রৌদ্র আরেক ঘুষি মারতে উদ্যত হতে মুগ্ধ তৎক্ষণাৎ চেপে ধরে রৌদ্রের মুষ্টিবদ্ধ হাত। ঝাপসা চোখের সামনে দৃষ্টি রেখে মাথা দিয়ে আচমকা আঘাত করে বসে রৌদ্রকে। রৌদ্র এবার পিছিয়ে গেল বেশ কিছুটা। এই সুযোগে ঢুলু ঢুলু পায়ে উঠে দাঁড়ায় মুগ্ধ। চোখ দুটোকে এক প্রকার টেনে হিচড়েও ঠিকঠাক মতো খুলতে পারছে না সে। ছেলেটা এক কদম সামনে বাড়াতে হঠাৎ তার পা বরাবর সজোরে আঘাত পড়ল হকি স্টিকের। এহেন আঘাতে মুগ্ধের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই আর্তনাদে ফেটে পড়তো। তবে মুগ্ধ সামান্য অবধি করল না। সে কেবল ভ্রু কুচকে ঘাট বাঁকিয়ে তাকালো পেছনে। মুহূর্তেই তার গাল বরাবর আবারও ঘুষি বসায় রৌদ্র। একবার, দুবার, পরপর তিনবার পড়তে গা ঝাঁকিয়ে ওঠে মুগ্ধের। বেচারা এবার মাতালের নাই ঢুলতে ঢুলতে হঠাৎ কয়েক কদম পিছিয়ে পড়ে গেল মেঝেতে। মাথাটা বারবার এদিক ওদিক নাড়াচ্ছে সে। চোখ দুটোকে খুলে রাখার আপ্রাণ চেষ্টায় মত্ত থাকতেই হঠাৎ সামনে থেকে এক জগ পানি এসে ছিটকে পড়ল তার সর্বমুখে। মুগ্ধ এবার শান্ত হলো। ধীরে ধীরে চোখ দুটোকে কোনো মতে খুলে নিয়ে সামনে তাকালো সরু চোখে। অদূরের মানুষটা এখনো খুব একটা স্পষ্ট নয় তার কাছে, তবে এটুকু দেখে বোঝাই যাচ্ছে সম্মুখের মানুষটার হাতে কিছু একটা তো আছে। মুগ্ধ আচমকা ক্রুড় হাসলো। দুহাতে আলগোছে নিজের ভেজা চুলগুলোকে কপালের উপর থেকে ঠেলে সরিয়ে দিল পেছনের দিকে। মেঝেতে এক হাত ভর দিয়ে দাঁড়ালো কোনো রকম। ঠোঁটের কোণে ক্রুড় হাসি বজায় রেখে ঘাড় কাত করে জিজ্ঞাসা করলো, কে তুই? রৌদ্র তৎক্ষণাৎ জবাব দিল না। হাতের হকি স্টিকটা বেশ কায়দা করে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ল। তোর বাপ। মুগ্ধ হাসলো, নীরব অথচ গা হিম ধরিয়ে দেবার মতো হাসি। ঝাপসা চোখে পা দুটো রয়ে শোয়ে সামনে বাড়িয়ে বলতে লাগলো, এক জীবনের কত ভাব বানাবো আমি। অলরেডি 2টা আছে, সো তোর ভ্যাকেন্সি আপাতত বন্ধ। মজা করার মুডে নেই রৌদ্র। শক্ত মুখাভাবে এগিয়ে এসে হকি স্টিক উঠালো মুগ্ধের দিকে। তবে এবার আর সে আঘাত গা অবধি পড়ল না মুগ্ধের। তার আগে হকি স্টিকের আগা শক্ত হাতে চেপে ধরে মুগ্ধ। পরক করে হকি স্টিকটা সজোরে টানতে রৌদ্রের পা এগিয়ে আসে বেশ কিছুটা। মুগ্ধ তখন বেশ কায়দা করে রৌদ্রকে উল্টো ঘুরিয়ে তার পিঠ ঠেকালো নিজের বুকের কাছে। এক হাত ঘুরিয়ে শক্ত করে চেপে ধরলো রৌদ্রের গলা। রৌদ্রের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, আর কিছুক্ষণ আগে আসতে বেটা, অ্যাটলিস্ট আমি আমার ফুল ফর্মে থাকতাম। শুনেনি রৌদ্র। মুগ্ধের কথার মাঝে ডান হাতের কনুই দিয়ে মুগ্ধের পেট বরাবর আঘাত করতে মুগ্ধের হাতের বাঁধন ঢিলে হলো এবার। এই সুযোগ কি আর হাতছাড়া করে ডাক্তার সাহেব? মুগ্ধ মুখ কুচকে পিছিয়ে যেতেই আবারও ছেলেটা ঘাস সমান সিল্কি চুলগুলোকে এক হাতে টেনে ধরে রৌদ্র। মুগ্ধের নুইয়ে রাখা মুখটায় হাঁটু উঁচিয়ে দিয়ে বসে আরেক আঘাত। এমনিতেই চোখ ঝাপসা মুগ্ধের, তার উপর রৌদ্রের এমন আক্রমণে ছেলেটা কেমন দুর্বল হচ্ছে ধীরে ধীরে। ওদিকে রৌদ্র থামছে না। দুর্বল মুগ্ধের পিঠ বরাবর একের পর এক পাঞ্চ মারতে ব্যস্ত। পরক্ষণে মুগ্ধের চুলগুলো শক্ত করে চেপে রেখে ছেলেটাকে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে গেল লিভিং রুম সংলগ্ন বেসিনের দিকে।
হাত বাড়িয়ে বেসিনের পানি ছেড়ে দিয়ে পানি যাবার জায়গাটা বন্ধ করে দিল আলগোছে। মুহূর্তে বেসিনটা কেমন পরিপূর্ণ হয়ে গেল পানিতে। রৌদ্র এবার মুগ্ধের চুল ছেড়ে দিয়ে মুগ্ধের ঘাড় চেপে ধরে শক্ত করে। মুগ্ধ এখন নিরুপায়, হাত পা সব কেমন অবশ্যই আসছে তার। স্বাভাবিক উচ্চমাত্রার ড্রাগস নিলে এমনটা হওয়া খুব অদ্ভুত কিছু নয়, তাই তো সে এখন নিজের আত্মরক্ষায় ব্যর্থ। ওইদিকে রুদ্র তৎক্ষণাৎ মুগ্ধের ঘাড় চেপে ধরে মুগ্ধের মাথাটা টেনে ধরল পানির ভেতরে। মুগ্ধ মাথা নাড়ায়নি একবারও, নিস্তব্ধের ন্যায় দম খিচে পড়ে রইল কেমন। রৌদ্র সময় নিয়ে মুগ্ধের মাথাটা উঠিয়ে আনে পানি থেকে, তারপর আবারও ঘটে একই কাণ্ড। এরূপভাবে চলল বেশ কয়েকবার। ইতিমধ্যেই মুগ্ধের নাক মুখ দিয়ে ঝরে পড়ছে লহু। রৌদ্র থামলো, মুগ্ধের পানে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর ভাগ্য ভালো আমি কাউকে প্রাণে মারিনি। এটুকু বলেই রৌদ্র তৎক্ষণাৎ মুগ্ধকে ছিটকে ফেললো মেঝেতে। মুগ্ধ এবারেও পা উল্টে পড়লো, কিন্তু হঠাৎ এমনভাবে পড়ে যাওয়ার পায়ে চোট লাগলো বেশ। মুগ্ধ কেমন দাঁতমুত খিচে ব্যথাটা শুয়ে নিল মুখ বুজে। এরই মধ্যে রৌদ্র ফের এগিয়ে আসে, কোনোরূপ কথাবার্তা ছাড়াই মুগ্ধের উন্মুক্ত বুকের উপর পা চেপে ধরে শক্তভাবে বাঁকা হেসে বলল, ভাগ্যিস আমার বউজানের ঠোঁটটুকু কেটেছে শুধু, এর বেশি কিছু হলে ঠিক তোকে আজ কবরে পাঠিয়ে ছাড়তাম আমি। মুগ্ধ মাথা টেকিয়েছে মেঝেতে, মুখ হা করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ব্যস্ত যুবক। রৌদ্র দেখেও যেন দেখল না তা। সে সময় নিয়ে মুগ্ধের বুকের উপর থেকে পা নামিয়ে আনে। পরক্ষণে শার্ট ঝাড়া দিয়ে দু কদম এগোতেই হঠাৎ পেছন থেকে ভেসে আসে মুগ্ধের ভারী কণ্ঠ, এক মাকে সে চায় না মাদারফাকার। রৌদ্র ঘাড় বাঁকিয়ে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে পেছনে দু হাঁটুতে ভর দিয়ে উঠে বসা মুগ্ধের পানে। মুগ্ধ ধীরে ধীরে দাঁড়াচ্ছে কোনো রকম। অমনি রৌদ্র কেমন দৌড়ে এসে সজোরে এক লাথি বসালো মুগ্ধের পেট বরাবর। ঘটনার আকস্মিকতায় মুগ্ধ তখন এক হাতে পেট চেপে রেখে এক হাঁটু গেড়ে উপুড় হয়ে বসেছে মেঝেতে। ছেলেটা গলা ঝাঁকিয়ে কাশছে কেমন, কাশের সঙ্গে মুখ থেকে ছিটকে বেরোচ্ছে ছিটে ফোটায় রক্ত। মুগ্ধ পেটের ব্যথায় কেমন মুখ কুচকে রাখলেও মুখ ফুটে টু শব্দটিও করেনি একবার। ঠিক তখনই এক শক্তপোক্ত থাবা এসে পড়ল তার লম্বা চুলগুলোর উপর। মুগ্ধ এবারেও মুখ বুজে সয়ে গেল সবটা। এদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকের হাতের মুষ্টি শক্ত হচ্ছে ধীরে ধীরে। মুগ্ধের সুন্দর সিল্কি চুলগুলোকে মুষ্টিতে চেপে রেখে এসে ধীরে ধীরে মুগ্ধের নুইয়ে রাখা মাথাটা কেমন উঁচিয়ে তুলল খানিকটা। মুগ্ধ নিভু নিভু চোখে তাকায় সম্মুখে। ধীরে ধীরে চোখের ঘোলাটে ভাবটা কাটছে তার, খুব একটা স্পষ্ট না হলেও কোনো রকমে দেখছে রৌদ্র নামক বলিষ্ঠদেহী যুবক কেমন বাঁকা হেসে তাকিয়ে আছে তার পানে। যুবকের দৃঢ় চোয়ালখানা ফুটে আছে বেশ তীক্ষ্ণতার সাথে। রৌদ্র সময় নিল, এক হাতে মুগ্ধের চুলগুলো চেপে রেখে অন্য হাতে তৎক্ষণাৎ চেপে ধরে ছেলেটার লম্বাটে চোয়াল। মুগ্ধের নিভু নিভু চোখে চোখ রেখে দাঁত কটমটিয়ে বলে ওঠে, প্রফেশনের দিক থেকে ডাক্তার হলেও আমার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গুন্ডামি কিন্তু এখনো রয়ে গেছে বাস্টার্ড। নিহাত আমার সানশাইনের আবদারে ডাক্তার হয়েছে, তবে মারপিট কিন্তু এখনো ছাড়িনি। কান খুলে শুনে রাখ স্কাউন্ড্রেল, তুই যেই কলেজের নতুন ছাত্র, আমি বহু বছর আগে থেকেই সেই কলেজের প্রফেসর হয়ে বসে আছি। সো ডোন্ট ইউ ডিয়ার টু টেক মি সো লাইটলি। হুট করে ক্রুড়ো হাসলো মুগ্ধ, রহস্যময় শান্ত কণ্ঠে পরপরই বলল, দিন গুনতে থাক ছেলে, যেদিন তোকে আমার হাতের কাছে পাবো আই সোয়ার তোকে টেনে ছিঁড়ে ফেলবো আমি। আর ইউ নো হোয়াট, সেদিন তোকে শেষ কান্না কাঁদিয়ে ছাড়বো, কথা দিলাম। রৌদ্র একই ভঙ্গিমায় হাসলো, মুগ্ধের চোখে চোখ রেখে বলল, দেখা যাবে, আই এম ওয়েটিং। অ্যান্ড ইউ শুড, বাট তো চিন্তা করিস না বাডি, তোকে আমি খুব বেশিক্ষণ ওয়েট করাবো না, প্রমিস। সফেদ রঙা টাইলসে ঝকঝকে মেঝেতে সেন্সলেস অবস্থায় পড়ে আছে মুগ্ধ। নিঃশ্বাসটা আদৌ চলছে কিনা কে জানে। ওদিকে ডাক্তার সাহেব সেই কখন হনহনিয়ে বেরিয়ে গেছেন মির্জা বাড়ি হতে। প্রায় বেশ কিছুক্ষণ পর বাড়িতে ছুটে আসেন তৌকির সাহেব। অস্থির হয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে খুঁজতে লাগলেন ছেলেকে। যেই দেখলেন ছেলে তার মেঝেতে উবুড় হয়ে পড়ে আছে, অমনি তিনি ত্রস্ত পায়ে এগিয়ে গেলেন ছেলের কাছে। দুপা মেঝেতে ছড়িয়ে তৎক্ষণাৎ ছেলেকে ধরে টরে সোজা করলেন কোনো রকম। ছেলের রক্তাক্ত অচেতন মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অস্থির গলায় ডাকতে লাগলেন, শায়ান, শায়ান ওঠো। শুনছে না মুগ্ধ, জ্ঞান হারিয়ে পড়ে আছে কেমন। তৌকির সাহেব আর দেরি করলেন না, তখনই গলা উঁচিয়ে ডাক দিলেন, মকবুল, মকবুল, কোথায় মরলি তোরা? তাড়াতাড়ি আয়। মকবুল মিয়া আশেপাশে কোথাও নেই। তবে এরই মধ্যে মির্জা ভিলা সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছিলেন তাহের ওসমান, তৌসিফ মির্জার বাম হাত। তিনি তৌকির সাহেবের অমন হাঁকডাক পাওয়া মাত্রই ছুটে এলেন। তখনই এসেই কেমন এদিক ওদিক নজর বুলিয়ে ভ্রু কুচকালেন। সন্দিগ্ধ চোখে একটুখানি এগিয়ে আসতে হঠাৎ দেখলেন মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকা মুগ্ধকে। ছেলেটার মুখ বোঝা যাচ্ছে না রক্তের বহরে। তাহের ওসমান খানিকক্ষণ স্তম্ভিত থেকে হুট করেই গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠেন,
তৌকির মির্জার চোখে মুখে একরাশ ব্যাকুলতা, ছেলের জন্য বোধহয় অস্থিরতায় মরে যাচ্ছেন মানুষটা। তাহের সাহেবের কণ্ঠ পেয়ে লোকটা কেমন গুটিয়ে গেলেন, সামান্য নাক টেনে মোটা কণ্ঠে বললেন, ওসব নিয়ে আলোচনা পরে করব, আগে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। তাহের সাহেবের গুটিয়ে রাখা ভ্রুদয় শিথিল হয়নি এখনো। বাহির থেকে মুখায়াবব গম্ভীর থাকলেও মানুষটা বোধহয় মনে মনে বেশ উচ্ছ্বসিত। কিছুক্ষণ আগেই তো আকাশকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করিয়ে এলেন তিনি। ছেলেটার যা অবস্থা হয়েছে না, ঠিকঠাক মতো নিঃশ্বাস অবধি নিতে পারছে না বেচারা। মুগ্ধ কি আর কম মেরেছে তাকে? তাহের সাহেব এক পর্যায়ে খানিক গম্ভীর হলেন, মনে মনে ভেবেই যাচ্ছেন কার এত বড় স্পর্ধা হলো হিংস্র পেটাকে উদম কেলানি দেওয়ার। কথাগুলো ভাবতে ভাবতে তাহের সাহেব পকেট হাতড়ে ফোন বের করে আনলেন, দক্ষ হাতে আঙ্গুল চালিয়ে কল লাগালেন অ্যাম্বুলেন্সের নম্বরে। ওপাশ থেকে কল রিসিভ হতে তিনি ব্যগ্র কণ্ঠে বললেন, ওকে আবার কে মারলো? আরেকবার মির্জাবাড়িতে আসুন, আরেকজন মার খাইয়া চিৎপটাং হইয়া পড়ছে। শেষ কথাটুকু শ্লেষাত্মক কণ্ঠে বললেন তাহের সাহেব। তৌকির সাহেব শুনেও তেমন একটা প্রত্যুত্তর করলেন না, কেননা কথায় আছে হাতি যখন ফাঁদে পড়ে তখন চামচিকাও নাকি লাথি মারে। এই মুহূর্তে তার ছেলের সঙ্গে বোধহয় এমনটাই হচ্ছে। আসবো? বারান্দার দ্বার ঘেঁষে দাঁড়িয়ে আছে অরিন, চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে প্রিয় মানুষটার আগমনের। মাথায় চলছে নানান দুশ্চিন্তা, মনে জেগেছে অজানা ভয়। নিজ ভাবনায় নিমগ্ন থাকা অবস্থাতেই ঘরের দরজার কাছ থেকে ভেসে আসে কবির সাহেবের গম্ভীর কণ্ঠ। অরিনের সম্বিত ফিরল এহেন কণ্ঠ। সে তৎক্ষণাৎ নড়ে চড়ে পেছনে তাকায়, ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে নম্র স্বরে বলে, অবশ্যই বড় আব্বু। গম্ভীর মুখ কবির সাহেব কোমরের পিঠে দুহাত বেঁধে গুনে গুনে পা ফেলে ঘরে ঢুকলেন। সামান্য গলা খাকারি দিয়ে বলেন, রোদ কোথায়? অরিন নিশ্চুপ, গলার স্বর কাঁপছে তার। অধিক অস্থিরতায় দুহাত কসলাচ্ছে অনবরত। বিচক্ষণ কবির সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন অরিনের পানে। সময় নিয়ে মেয়েটাকে পরখ করে বললেন, যেভাবে শিখিয়ে দিয়েছিলাম সেভাবে বলছো না? অরিন নতমস্তকে মাথা নাড়ে দু একবার। কবির সাহেব চুপচাপ দেখলেন, তবে মুখ ফুটে বললেন না কিছু। গম্ভীর মুখে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকাই বললেন, রোদ এলে আমার ঘরে পাঠিও, ওর সাথে আমার কথা আছে। এবারে মাথাটা হালকা কাত করে অরিন। কবির সাহেব আর দাঁড়ালেন না মোটেও, গটগট পায়ে তখনই বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। তিনি যেতেই হাত ছেড়ে বাঁচে অরিন। তৎক্ষণাৎ ওনার আঁচল দিয়ে ঘামতে থাকা কপালখানা আলতো করে মুছে নিল মেয়েটা। মনে মনে ভাবতে লাগলো সন্ধ্যার ঘটনাটা, ঘন্টা দুয়েক আগের ঘটনা। ওই বাসটার নাম কি? অরিন শুকনো ঢোক গিলল পরপর, মাথাটা আগের নেই নুয়ে রেখে থেমে থেমে বলল, পুরো নাম শুনিনি, তবে শেষেরটুকু শুনেছি, মুগ্ধ। এহেন কথা কর্ণগোচর হওয়া মাত্রই ভ্রু গোটায় রৌদ্র। কপালের মসৃণ চামড়ায় দেখা মিলল গোটা কতক ভাঁজের। ছেলেটা খানিক নড়ে চড়ে চোয়াল শক্ত করে তাকালো, হুট করে কেমন সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলো, কোন মুগ্ধ? নামটা কেমন শুনেছি শুনেছি মনে হচ্ছে। অরিন আলতো করে চোখ তুলল এবার। শুষ্ক অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে রয়ে শুয়ে জবাব দিল, রেহান ভাইয়ার কাজিন। এবার বুঝি টনক নড়ে রৌদ্রের। কপালের ভাঁজগুলো আরো খানিকটা গাঢ় করে চোখে মুখে একরাশ জিজ্ঞাসু ভাবসাব বজায় রেখে শক্ত মুখে বলে ওঠে, তার মানে নিচে যেসব ভাঙচুর দেখে আসলাম ওইগুলোও কি ওই ছেলেই করেছে? অরিন প্রত্যুত্তরে কেবল মাথা ঝাঁকায়। রৌদ্রর কেমন সন্দিহান এ পর্যায়ে তৎক্ষণাৎ বসা ছেড়ে দাঁড়ালো, কোমরের ওপর দুহাত চেপে দাঁত কিরমির করতে করতে বলল, এর পিছনের রিজনটা কি? অরিন ঘাবড়ে গেল কেন যেন। শুকনো ফাঁকা ঢোক গিলে আসল ঘটনাটা বেশ কায়দা করে লুকিয়ে ভুজুং ভাজুং সুরে বলতে লাগলো, সে জব্বুর সাথে পুলিশের ব্যাপার স্যাপার নিয়ে বেশ কয়েকদিন আগে থেকেই নাকি তার কথা কাটাকাটি চলছে। সেই ঘটনার রেস্টে নিয়ে তিনি আজ বাসায় এসে অতর্কিত ভাঙচুর চালিয়েছে, যার দরুন ভুলবশত আমার ঠোঁটের কোণে কাচের টুকরো লেগে কেটে গেছে, এই আর কি। ডাক্তার সাহেব আবার তার বউজানের প্রতি অন্ধবিশ্বাসী, তাই তো মেয়েটার ভুজুং ভাজুং কথাগুলো কেমন অন্ধের মতো বিশ্বাস করে গেলেন। পরক্ষণেই তো ও সাহেব শক্ত মুখে চলে গেলেন মুগ্ধের খোঁজে। বর্তমান খাটের একপাশে গুটিসুটি মেরে বসে আছে অরিন, বারংবার দৃষ্টি ফেলছে সম্মুখের দেয়াল ঘড়ির পানে। সময়ের কাঁটা যেন আজ দৌড়াচ্ছে রীতিমতো। ঘন্টার কাঁটা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে 1:30টার ঘরে, অথচ রৌদ্র নামক পুরুষটার এখনো বাড়ি ফিরবার নাম নেই। অরিন সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছে তার নাম্বারে, তবে রৌদ্রের আজ কি হলো কে জানে।
ছেলেটা কল তুলছেই না। এতে যেন অরিনের হাঁসফাঁস বাড়ছে ক্রমশ। মাথায় জেঁকে বসেছে বেশ কিছু অজানা চিন্তা। লোকটা তখন রিভলভার নিয়ে ছুটেছে। বাড়ির কেউ যদি একথা খুনাক করেও টের পায় তাহলে কি যে হবে কে জানে। ভাবতে ভাবতে অরিন দুহাতে নিজের মাথাটা চেপে ধরে। তক্ষুনি চোখ দুটো কুঁচকে ফেলে মানসিক অশান্তিতে ঠোঁটে ঠোঁট চেপে বেশ কিছুক্ষণ একইভাবে বসে থাকতেই হঠাৎ সে টের পেল তার পা দুটোই কারো হাতে শীতল স্পর্শ। অরিন হকচকে তাকায় সম্মুখে। দেখতে পায় তার প্রিয় মানুষটা কেমন শান্ত চোখে তাকিয়ে আছে তার পানে। চোখ দুটো তার বেশ ক্লান্ত। অরিনের পা দুটোই আলতো করে ধরে রেখেছে তার ডান হাত। অরিন এক মুহূর্তের জন্য বেভুলার ন্যায় তাকিয়ে রইল কেবল। ঠিক তখনই রোদের কি জানে কি হলো, ছেলেটা কেমন হুট করে দুহাতে জাপটে ধরল অরিনকে। বেশ শক্তপোক্ত হাতের বাঁধনে আটকালো মেয়েটাকে। অরিনের সম্বিত ফিরল তক্ষুনি। সে কেমন হকচকিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কোথায় ছিলেন আপনি? এত রাত হলো যে। এই ডক্টর সাহেব কথা বলছেন না কেন? রৌদ্র চুপচাপ পড়ে আছে অরিনের বুকে, নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। এতে অরিনের চিন্তা বুঝি বেড়ে গেল কয়েক গুণ। সে তৎক্ষণাৎ নিজেকে ছাড়াতে উদ্যত হতেই শোনা গেল রৌদ্রের ভরাট ক্লান্ত কণ্ঠ, নড়ে না জান বাচ্চা, আমি খুব ক্লান্ত, একটু ঘুমাতে দে আমায়। অগত্যা রৌদ্রের এহেন ক্লান্ত কণ্ঠ পেয়ে অরিনের খানিকটা চুপটি করে বসে রইল। ওদিকে রৌদ্র ঠিকই মেয়েটার বুকে মাথা গুজে চোখ বুজেছে পরম শান্তিতে। অথচ অরিনের চোখে ঘুম ধরা দিচ্ছে না আজ। তা কেন তা কে জানে। বড়সড় শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় চলছে নীলরঙা ডিম লাইট। অদূরে রকিং চেয়ারে বসে কেউ বুঝি দুলছে চুপচাপ। ঘরের দরজার নবে হাত থেকে থমথমে মুখে দাঁড়িয়ে আছেন তৌকির সাহেব। ভেজা চোখের কাতর দৃষ্টি তার আপাতত অন্ধকারাচ্ছন্ন ঘরেতে নিবদ্ধ। তিনি রয়ে শুয়ে নীরবে পা বাড়ালেন ঘরের ভিতর। দুলতে থাকা রকিং চেয়ারের বেশ নিকট এসে গম্ভীর অথচ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠেন, কি করছো এই অন্ধকারে? রকিং চেয়ারে দুলতে থাকা শারমিন বেগম নীরবে মুচকি হাসলেন যেন। তবে তার এমন মুচকি হাসি চক্ষুগোচর হলো না তৌকির সাহেবের। তিনি আগের ন্যায় দুলতে থেকে শান্ত মেজাজে বললেন, রিল্যাক্স হচ্ছি। এহেন উত্তরে তৌকির সাহেব চটলেন যেন। মুহূর্তেই কপালের রগগুলো তার দপদপিয়ে জ্বলে উঠল। তিনি মন বাজখায় কণ্ঠে পরক্ষণে বললেন, এইদিকে ছেলেটা আমার হাসপাতালে ভর্তি, আর তুমি কি না এখানে বসে রিল্যাক্স হচ্ছ? সিরিয়াসলি শারমিন, মা হিসেবে এই তোমার বিবেক? দুলতে থাকা রকিং চেয়ারটা থেমে গেল হঠাৎ। বসে থাকা শারমিন বেগমের চোয়াল শক্ত হলো মুহূর্তে। তিনি কোনরূপ প্রতিউত্তর না করে তৎক্ষণাৎ দাঁড়ালেন বসা ছেড়ে। গটগট পায়ে দু কদম এগিয়ে গিয়ে আলগোছে ঘরের দরজাটা লাগিয়ে দিলেন। পরক্ষণে দাঁত কিরমির করতে করতে পেছনে ফিরে বললেন, আগেও বলেছি, এখনো বলছি, কোনো বেশ্যা মাগির ছেলের মা আমি নই। তাই তোমার এসব আগলা পীড়িতের ঢং পৃথিবীর বদ বাকি মানুষদের সামনে করলেও আমার সাথে করতে আসবে না তৌকির মির্জা। এহেন বাক্যে মুহূর্তে মুখাভাবে পরিবর্তন ঘটল তৌকির সাহেবের চেহারা থেকে। এতক্ষণের দুঃখ দুঃখ ভাবটা তৎক্ষণাৎ সরে গিয়ে সেথায় ভিড় জমালো একরাশ ক্রূরতা। তিনি কেমন বাঁকা হেসে চুপচাপ গা এলিয়ে বসলেন পেছনে রকিং চেয়ারে। তারপর কেমন মোহগ্রস্ত নয়নে তাকালেন সম্মুখে নাইট ড্রেস পরে দাঁড়িয়ে থাকা শারমিন বেগমের পানে। নীলরঙা ড্রিম লাইটের টিমটিমে আলোয় মধ্যবয়সী শারমিন বেগমকে যথেষ্ট আবেদনময়ী লাগছে তৌকির সাহেবের কাছে। তিনি তখনই এক হাত আলগোছের সামনে বাড়িয়ে দিয়ে ডাকলেন, কাম ক্লোজার টু মি বেবি। শারমিন বেগম বাঁকা হাসলেন। এগিয়ে আসতে মোটেও তেমন তাড়া দেখালেন না তিনি। রয়ে শয়ে এসে বসলেন তৌকির সাহেবের ডান উরুর উপর। দুহাতে আলগোছে তৌকির সাহেবের গলা জড়িয়ে বললেন, আই মাস্ট সে হানি, তুমি খুব ভালো অভিনয় জানো। তৌকির সাহেব মুখ ডুবিয়েছেন স্ত্রীর কণ্ঠায়। দুহাতে শারমিন বেগমের কোমর চেপে পর মুহূর্তে হালকা হেসে জবাব দিলেন, আই নো। কথাটা বলতে বলতে তিনি ঘনিষ্ঠ হতে লাগলেন শারমিন বেগমের সাথে। শারমিন বেগমও নিজেকে মেলে ধরেছেন বেশ নিপুণতায়। তৌকির সাহেব উন্মাদের ন্যায় ডুব দিচ্ছেন স্ত্রীর মাঝে। রকিং চেয়ারে খুব একটা সুবিধা হচ্ছে না তাদের। এতে বুঝি তৌকির সাহেব বিরক্ত হলেন খানিকটা। তিনি তৎক্ষণাৎ অর্ধনগ্ন স্ত্রীকে কোলে তুলে হাঁটা ধরলেন বিছানার কাছে। দুহাতে শারমিন বেগমকে নরমন মকমলে বিছানায় ছুঁড়ে ফেলতে শারমিন বেগম কেমন খিলখিল করে হেসে ওঠেন। দুহাত সামনের দিকে ছড়িয়ে আবেদনময়ী ভঙ্গিতে হেসে ডাকলেন, কাম। তৌকির সাহেব আরেকবার ডুব দিতেই যাবেন স্ত্রীর মাঝে, অমনি তার পকেটে থাকা ফোনটা কেমন বাজখায় শব্দ তুলে বেজে উঠল। এতে যেন মহা বিরক্ত হলেন শারমিন বেগম। তৌকির সাহেবও তো একই মনোভাব দেখা যাচ্ছে। তিনি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রেখে পকেট হাতড়ে ফোনটা বের করে আনলেন। ফোনে জল করতে থাকে। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখতেই তিনি কেমন নড়ে চড়ে দাঁড়ালেন। তৎক্ষণাৎ লম্বা লম্বা কদম ফেলে বউকে ছেড়ে চলে গেলেন খোলা বারান্দায়। এক হাতে কল রিসিভ করে ফোনটা কানে ঠেকিয়ে কেমন বিনয়ী সুরে কথা বলতে লাগলেন কোরিয়ান ভাষায়। ওদিকে শারমিন বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন স্বামীর দিকে।
সময় নিয়ে শোয়া ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। মেঝেতে পড়ে থাকা নাইট ড্রেসটা কোনো রকম গায়ে পেঁচিয়ে চুপচাপ গিয়ে দাঁড়ালেন বারান্দার দরজার কাছে। কান খাড়া করে শুনতে লাগলেন স্বামীর কথাগুলো। তৌকির সাহেব কাকে যেন ভীষণ অন্যয় বিনয় করছেন, আবার কিছু একটা দিয়ে দেওয়ার প্রতিজ্ঞাও করছেন। এটুকু শুনতেই কপাল গোটা কতক ভাঁজ পড়ল শারমিন বেগমের। মুখটা হয়ে গেল গম্ভীর। তৌকির সাহেব বেশ কিছুক্ষণ কথা বলে কল কাটলেন। গম্ভীর মুখে পেছনে ফিরতে স্ত্রীকে দেখে খানিকটা চমকে ওঠেন। তিনি বলেন, এখানে দাঁড়িয়ে কি করছো? শারমিন বেগম শক্ত মুখে দাঁড়িয়েছেন, দুহাত বুকের কাছে বেঁধে। তৌকির সাহেব দেখেও যেন অদেখা করলেন বইয়ের অমন মুখভঙ্গি। তিনি চুপচাপ শারমিন বেগমকে পাশ কাটিয়ে চলে গেলেন কামরায়। গটগট পায়ে বিছানার সাইড টেবিলের কাছে এগিয়ে এসে ড্রয়ার খুললেন দ্বিতীয়টা। কিয়ৎক্ষণ এদিক ওদিক হাতড়ে বের করে আনেন বিদেশি সিগারের মোটা বক্সখানা। সেখান থেকে একটা সিগার উঠিয়ে ঠোঁটের ফাঁকে গুজতেই শারমিন বেগম গমগমে গলায় বলে ওঠেন, কার সাথে কথা বললে? তৌকির সাহেব লাইটার দিয়ে সিগার ধরাচ্ছেন। স্ত্রীর এহেন কথায় চোখ দুটো খানিক উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন শারমিন বেগমের পানে। পরক্ষণে কেমন বাঁকা হেসে উঠে দাঁড়ালেন। সিগার ফুঁকতে ফুঁকতে ফের শারমিন বেগমকে পাশ কাটিয়ে চলে গেলেন বারান্দায়। এতে বুঝি বেজায় অসন্তুষ্ট হলেন শারমিন বেগম। গটগটিয়ে চলে গেলেন স্বামীর পিছু পিছু। বারান্দার দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে দাঁত খিচে বললেন, কথার উত্তর দিচ্ছ না কেন? কার সাথে কথা বললে তখন? তৌকির মির্জা অদূর আকাশপটে মুখ করে দাঁড়িয়ে আছেন। স্ত্রীর এমন ঝাঁঝালো কথার পিঠে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলেন। সেই কৈফিয়তও কি তোমায় দিতে হবে? মেজাজ চটল শারমিন বেগমের। মুখটা হয়ে গেল শক্ত। মানুষটা এবার চিরবিরিয়ে উঠে, আমায় বলবে না তো কি, তোমার বিদেশি রক্ষিতাদের বলবে? তৌকির সাহেব ঠোঁট কামড়ে হাসলেন। ঠ্যাস দিয়ে বলে ওঠেন, হিংসা হয় বুঝি? শারমিন বেগম নাক মুখ কুচকান, মুখ ঝামটা দিয়ে উঠেন পরক্ষণে। তোমার মতো এমন চরিত্রহীন আর দুটো দেখিনি আমি। তৌকির সাহেবের গায়ে লাগলো না কথাটা। তিনি কেমন পাত্তাহীন ভঙ্গিতে জবাব দেন, চরিত্রহীন বলেই তো তোমায় বিয়ে করেছি, ভালো হলে থোড়াই করতাম। কথাটা বুঝি বেশ গায়ে লাগলো শারমিন বেগমের। মানুষটা কেমন তেলে বেগুনে জ্বলে ওঠেন মুহূর্তে। ভীষণ রাগে গজগজ করতে করতে বলে ওঠেন, মুখ সামলে কথা বলো তৌকির। তুমি কার ক্ষমতা এমন করছো তা কিন্তু বেশ ভালো করে জানি আমি। সো আমার সাথে গেম খেলতে আসবে না। তৌকির সাহেব ঘাড় বাঁকালেন একটুখানি। ঠোঁটের কোণে ক্রূর হাসির ছাপ স্পষ্ট তার। তিনি কেমন অদ্ভুত শান্ত কণ্ঠে বলে ওঠেন, সো হোয়াট? শারমিন বেগম এ পর্যায়ে রাগে হিতাহিত জ্ঞান শূন্য, মুখাভাবে একরাশ আগুন লেপটে ঝাঁঝালো কণ্ঠে বললেন, অতিলোভ ভালো নয় তৌকির মির্জা, এখনো সময় আছে, পিছু পা হও। তৌকির মির্জা আগের ন্যায় আঙ্গুলের ভাঁজে সিগারেট চেপে ফুঁকছেন আপন মনে। পেছন থেকে শারমিন বেগমের কথাগুলো আদৌ তার কানে গেল কিনা কে জানে। এদিকে স্বামীর এহেন নীরবতায় যেন মাথা ভর্তি আগুনে ঘি পড়ল শারমিন বেগমের। তিনি তৎক্ষণাৎ মেজাজ দেখিয়ে বলতে লাগলেন, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে বনের হিংস্র বাঘ কখনো পোষ মানে না তৌকির মির্জা। তোমার ছেলে মুগ্ধ, ওপস সরি, তার নাম তো মুগ্ধ নয়, আন্ডারওয়ার্ল্ডে তাকে যেন কি বলে? ও হ্যাঁ, দি শ্যাডো মনেস্টার, যে কিনা স্বভাবগতভাবে একজন হিংস্র বন্যভাগ, যাকে পোষ মানানো তো দূর, তার সামনে সামান্য হাত বাড়ালেও সে হাত বাহু থেকে ছিঁড়ে আনে সে। তাকেই কিনা পোষ মানাতে তুমি এত ছলা কৌশল ব্যবহার করছো? সিরিয়াসলি? মনে রেখো তৌকির মির্জা, তোমার ছেলে কিন্তু সাধারণ কেউ নয়। ওর কাছে সামান্যতম ভুলেরও প্রায়শ্চিত্র মানে মৃত্যু। যেদিন সে তোমার আসল রূপগুলো টের পেয়ে যাবে, ঠিক সেদিনই সে তোমাকে এক প্রকার ছিঁড়ে খুঁড়ে খাবে। কেননা তুমি তো খুব ভালো করেই জানো, মুগ্ধ নামক মনস্টারের কাছে সম্পর্ক নিছক বিনোদনের উপকরণ মাত্র। বাঁকা হাসলেন তৌকির মির্জা। ঠোঁটের ভাঁজে আটকানো সিগারেটে শেষ ভাগে আরেকবার ফুঁক টেনে বলতে লাগলেন, খেলা এখনো শেষ হয়নি বেবি, যাও ঘুমাও। শারমিন বেগমের কপালের চামড়ার রগগুলো কেমন দপদপ করে জ্বলছে। তিনি শক্ত মুখে তৎক্ষণাৎ পা বাড়িয়ে উদ্যত হলেন ঘর ছেড়ে বেরিয়ে যেতে। ঘরের দরজা খুলে গটগট পায়ে কয়েক কদম এগোতে সামনে পড়লেন বাড়ির কাজের লোক মল্লিক সাহেব। বেচারা শারমিন বেগমকে অমন রূপে দেখে খানিকটা অস্বস্তিতে পড়লেন যেন। তখনই নিজের দৃষ্টি নত করে ব্যগ্র কণ্ঠে বলে ওঠেন, মেজো ভাবি, আপনার ছেলে। বাকিটা আর বলতে পারেননি মল্লিক সাহেব। তার আগে তার গাল বরাবর সপাটে বসে গেল এক ঘা। মল্লিক সাহেব হতভম্ব বনে গেলেন যেন। হতবাক চোখে সম্মুখে দৃষ্টি তুলে তাকাতেই দেখলেন শারমিন বেগম কেমন রণমূর্তি ভাব ধরে হিসিয়ে বলছেন, ও আমার ছেলে নয়, ওই বেশ্যা মাগির ছেলেকে আমি আমার পেটে ধরিনি। আরেকবার ওই জারজকে আমার ছেলে বললে তো জিভ কেটে রাস্তার কুকুরকে খাইয়ে দেব বলে দিলাম।
সকাল থেকে মাথা ব্যথায় কুপোকাত মাইমুনা বেগম। বেচারি বিছানা ছেড়ে উঠতেও পারছেন না আজ। তাছাড়া সারা রাত জেগে থেকে কাঁদলে তো এমনই হবে। তাইব সাহেব গম্ভীর মুখে বসে আছেন স্ত্রীর পাশে। স্ত্রীর কড়া হুকুম তিনি যেন তাকে স্পর্শ না করে। এহেন হুকুমে বেচারা পড়েছেন মহাবিপাকে। না পারছেন স্ত্রীর প্রতি একটুখানি যত্ন আত্মি দেখাতে, আর না পারছেন মুখ ফুটে কিছু বলতে। ওদিকে বেলা গড়িয়ে পড়েছে বেশ। 10টা বাজতে চলল, অথচ মাইমুনা বেগমের তেমন কোনো রা শব্দ না পেয়ে রাইসা বেগম ছুটে এসেছেন মাইমুনা বেগমের বন্ধ ঘরের দরজার সামনে। খানিকক্ষণ দোনমনো করতে করতে তিনি ঠিকই কড়া নেড়ে বসলেন দরজার গায়ে। ভেতর থেকে তায়েব সাহেব শুনলেন সেই শব্দ। তিনি তখনই গায়ের কাপড় খানিকটা টেনে টুনে ঠিকঠাক করে নিয়ে পা বাড়ালেন দরজা খুলতে। সময় নিয়ে দরজা খুলতে ওপাশে দাঁড়িয়ে থাকা রাইসা বেগম কেমন স্মিত হেসে বলে ওঠেন, সেজভাবে কোথায় ভাইজান? তিনি আজ এখনো ঘুমিয়ে আছে? মাথা ব্যথা। রাইসা বেগমের কথার মাঝে হুট করে কথাটা বলে ওঠেন তায়েব সাহেব। বিষণ্ণ মুখে দরজার কাছ থেকে সরে দাঁড়ালেন ঘরের মাঝখানে। ওদিকে রাইসা বেগম কেমন উদ্বিগ্ন হলেন এরূপ কথায়। তিনি তখনই ছুটে এলেন ঘরের ভেতর। বিছানায় শুয়ে কাতরাতে থাকা মাইমুনা বেগমের পানে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলতে লাগলেন, কি হয়েছে তোমার সেজু আপা? কোথায় কষ্ট হচ্ছে? মাইমুনা বেগম মাথার যন্ত্রণায় কথা অবধি বলতে পারছেন না তেমন। রাইসা বেগম এবার বেশ চিন্তায় পড়লেন। তিনি তেমন উপায়ন্তর না পেয়ে তখনই ছুটলেন ঘরের বাইরে। দৌড়ে এসে দাঁড়ালেন রান্নাঘরের দরজার কাছে। রান্নাঘরে ব্যস্ত হাতে কাজ করছেন রাফিয়া বেগম। জুবাইদা বেগম উদাস মুখে চায়ের কাপে চা ঢালছেন। রাইসা বেগম কোনরূপ কাল বিলম্ব না করে গলা উঁচিয়ে বললেন, বড় বউ, মেজো বউ, তাড়াতাড়ি এসো। সেজো বউ মাথা ব্যথায় কেমন কাতরাচ্ছে। হঠাৎ এমন একটা বাক্যে হাত থামলো কর্মরত দুই রমণীর। দুজনাই কেমন উদ্বিগ্ন হয়ে একযোগে জিজ্ঞাসা করে ওঠেন, কখন থেকে? রাইসা বেগম ঠোঁট উল্টায়। তা দেখে আর ধৈর্য ধরলেন না বাকি দুজন। তৎক্ষণাৎ হাতের কাজকর্ম সবটা এক প্রকার ছুঁড়ে পা বাড়ালেন মাইমুনা বেগমের ঘরের দিকে। রাফিয়া বেগম এগুতে এগুতে রাইসা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠেন, রোদকে ডেকে নিয়ে আয় তো ছোট। রাইসা বেগম তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে চলে গেলেন সিঁড়ির দিকে। রৌদ্র আজ এখনো হসপিটালে যায়নি, অথচ অন্যদিন ছেলেটা ঠিকই সকাল সকাল চলে যায় হসপিটালে। তবে আজ কেন গেল না তা কে জানে। ঠক 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 দরজায় একাধারে কড়া নেড়ে যাচ্ছে কেউ। এহেন অনবরত শব্দে ঘুম ভাঙল রৌদ্রের। ছেলেটা কেমন চোখ পিটপিট করে তাকালো এদিক ওদিক। রয়েছে অরিনের বুকের উপর থেকে সরে এলো আলগোছে। পরক্ষণে লম্বা একটা হামি টেনে এক হাতে চোখ ডলতে ডলতে চলে গেল দরজার কাছে। দরজার নব ঘুরিয়ে যেই না দরজাটা খুলল, অমনি সামনে থেকে রাইসা বেগম কেমন ব্যগ্র কণ্ঠে বলতে লাগলেন, রোদ, একটু নিচে আসতে পারবে আব্বু? ছোট চাচির এহেন ব্যগ্র কণ্ঠে তৎক্ষণাৎ চোখ থেকে সকল তন্দ্রা কেটে গেল রৌদ্রের। কপালে পড়ল একটুখানি ভাঁজ, গলায় খানিকটা গম্ভীর সুর টেনে বলল, কি হয়েছে? সেজো বউ মাথা ব্যথায় কাতরাচ্ছে। তুই একটু এসে দেখ না বাবা। আর বলতে হলো না রাইসা বেগমের। তার আগে রৌদ্র কেমন হন্ততন্ত পায়ে ছুটল নিচে যাবার উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে ধূপধাপ পা ফেলে নেমে গেল মাত্র কয়েক সেকেন্ডে। অতঃপর দ্রুত কদমে তায়েব সাহেবের কামরায় ঢুকতে শুনতে পায় মাইমুনা বেগমের হু হু করে কান্নার শব্দ। রৌদ্র কেমন বিচলিত হয়ে এগিয়ে আসে চাচির কাছে। তাকে দেখতে পেয়ে মাইমুনা বেগম দমে গেলেন যেন। দাঁতে দাঁত চেপে সহ্য করে গেলেন নিজের উটকো ব্যথাগুলো। রৌদ্র তৎক্ষণাৎ মাইমুনা বেগমের মুখের পানে তাকায়। মধ্যবয়সী মানুষটা একদিনেই বুঝি বয়স্কদের মতো দুর্বল হয়ে গেছেন। চোখ দুটো কেমন গর্তে ঢুকে গেছে। সারা মুখমণ্ডল জুড়ে কেমন একটা ক্লান্ত ক্লান্ত ভাব। রৌদ্র চাচির দিকে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ বলল, চোখ দুটো খোলো তো কাকিয়া। মাইমুনা বেগম বাধ্যদের ন্যায় চোখ মেলে তাকালেন। তা দেখে রৌদ্র কেমন ভ্রু গুটিয়ে আচমকা বলে ওঠে, সারা রাত জেগেছিলে নাকি? তোমার কি ঘুমের সমস্যা হচ্ছে? মাইমুনা বেগম ব্যথাতুর হাসলেন। এবার চোখ উঠিয়ে দৃষ্টি ফেললেন খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা স্বামীর পানে। নির্লিপ্ত কণ্ঠে থেমে থেমে বলতে লাগলেন, আমার আবার ঘুম? সে তো উড়ে গিয়েছে রোদ। জানি না মরবার আগে আর কোনোদিনও একটুখানি শান্তিতে চোখ দুটো বুঝতে পারবো কিনা। হতভম্ব রৌদ্র কোন কথার পিঠে কি উত্তর পেল। সে সেজু চাচির কথাটা আদৌ তার মাথায় ঢুকলো কিনা কে জানে। সে কেমন গম্ভীর মুখে জিজ্ঞাসা করে ওঠে, মানে? ধ্যান ভাঙল মাইমুনা বেগমের। গতকালকের কথাগুলো মনে করতে করতে আচমকাই ঘোরে ডুব দিয়েছিলেন মানুষটা। তাই তো আনমনে বলে বসেছিলেন অমন কথা। তবে রৌদ্রের কণ্ঠে সম্বিত ফিরতে মধ্যবয়সী রমণী কেমন হকচকিয়ে উঠলেন। কিয়ৎক্ষণ আমতা আমতা করে ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি ঝুলিয়ে নিচু স্বরে বললেন, না, তেমন কিছু না। আসলে গতকাল রাতে খুব একটা ঘুম হয়নি তো, তাই বোধহয় মাথা ব্যথাটা বেড়েছে এত। আশা করি লম্বা একটা ঘুম দিতে পারলে মাথা ব্যথাটা কেটে যাবে তাড়াতাড়ি। রৌদ্র গভীর চোখে পরখ করছেন মাইমুনা বেগমের মুখাবয়ব। মানুষটা আজ মোটেও চোখ জোড়া দিয়ে কথা বলছেন না তার সঙ্গে।
বারবার নিজের দৃষ্টি লুকাচ্ছে নানান কায়দায়, এতে যেন সন্দেহের মাত্রা বাড়ছে রৌদ্রের। মাথায় জেঁকে বসেছে নানান প্রশ্ন। কাল থেকেই বাড়ির বাদবাকি সদস্যদের হাবভাব তার বেশ মনে হচ্ছে। সবাই হয়তো কিছু একটা লুকাচ্ছে তার কাছ থেকে, তবে সেটা ঠিক কি তা তো ঠাউর করতে পারছেন না ডাক্তার সাহেব। রৌদ্র চুপচাপ কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। পরনের ট্রাউজারের পকেটে দুহাত গুজে গম্ভীর কণ্ঠে বলে, টেক রেস্ট সেজমা, আমি স্ফিগমো ম্যানোমিটার নিয়ে আসছি। এই মুহূর্তে তোমার ব্লাড প্রেশার মাপাটা জরুরি। রৌদ্র পা বাড়ালো ঘরের বাইরে। ছেলেটা চক্ষু আড়াল হতে জুবাইদা বেগম তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়ালেন জায়ের মাথার কাছে। এক হাতে আলতো করে মাইমুনা বেগমের মাথা ভর্তি উস্কো খুস্কো চুলগুলোকে খানিকটা গুছিয়ে দিয়ে নরম গলায় বলতে লাগলেন, এইভাবে ভেঙে পড়লে কিভাবে হবে বলো তো মাইমুনা? এই মুহূর্তে আমাদের উচিত কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সে চিন্তা করা, অথচ তুই কিনা। আর কি বা করবো বড়বু, মা হয়ে বোবার মতো দেখে যাচ্ছি নিজের মেয়ের আসন্ন সর্বনাশগুলো। না পারছি আটকাতে আর না পারছি সইতে। জুবাইদা বেগমের কথার মাঝে কেঁদে কেঁদে কথাগুলো বলে ওঠেন মাইমুনা বেগম। এদিকে তার অমন কান্না দেখে বুক ভার হয়ে এসেছে বাড়ির সকলের। তায়েব সাহেব অপরাধীর ন্যায় মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন অদূরে। সাব্বির সাহেব ভাইয়ের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে যাচ্ছেন, তবে এতেও তেমন লাভের লাভ হচ্ছে না। তায়েব সাহেবের বুক হতে অপরাধিত্বের বোঝা কিছুতেই সরছে না। মাইমুনা বেগমকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, মানুষটা এখন বেঘরে ঘুমাচ্ছে। তখন রৌদ্র এসে প্রেশার মেপেছে সেজু চাচির। সমসাময়িকের তুলনায় মাইমুনা বেগমের প্রেশার বেড়েছে বহুগুণ। তা দেখে রৌদ্র আর দেরি করল না। মাইমুনা বেগমের শত অনীহা থাকা সত্ত্বেও তাকে এক প্রকার জোর জবস্তি করে সামান্য কিছু ফ্রুটস খাইয়ে দিয়ে ওষুধ দিয়েছে। মাইমুনা বেগম শত চেয়েও পারলেন না রৌদ্রকে থামাতে। ছেলেটা কি আর অত বারণ শোনে? ঠিকই নিজের কথাগুলো মানিয়ে ছেড়েছে তাকে দিয়ে, যার দরুন এখন কিছুটা ঘুম ধরা দিয়েছে মানুষটার চোখের পাতায়। বেলা কাটায় কাটায় 12টার ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত নিজ কেবিনে বসে আছে রৌদ্র। হসপিটালে এসেছে এই তো মিনিট 20 হবে হয়তো। এরই মধ্যে ডাক্তার সাহেবের কেবিনের দরজায় এসে হাজির ওয়ার্ড বয় সৈকত। কেবিনের দরজাটা হালকা ফাঁক করে মাথা ঠুকিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। নম্র স্বরে খানিকটা মুচকি হেসে অনুমতি চেয়ে বলল, স্যার আসবো? ডেস্কের উপর সারি সারি পেশেন্টের ফাইল একটার পর একটা খতিয়ে দেখছে রৌদ্র। ঠিক তখনই দরজার কাছ থেকে ভেসে আসা সৈকতের কণ্ঠে তার দিকে না তাকিয়ে রৌদ্র বলে ওঠে, এসো। অনুমতি পাওয়া মাত্রই কেবিনে ঢুকে সৈকত ও গুটি গুটি পায়ে ডেস্কের সামনে এগিয়ে এসে দাঁড়ায়। তারপর হাত বাড়িয়ে পকেট থেকে একখানা খাম বের করে এনে এগিয়ে দেয় রৌদ্রের দিকে। রৌদ্র ও ফাইল ঘাটার এক পর্যায়ে আর চোখে দেখলো খামটা। পরক্ষণে গম্ভীর মুখে সন্ধিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, কি এটা? সৈকত ঠোঁট উল্টায়, পরপর নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, জানি না স্যার, তবে আপনার বন্ধু এসে দিয়ে গেল এটা। বলল আপনি এলেই যেন আপনাকে দিয়ে দিই। ভ্রু গোটায় রৌদ্র। তৎক্ষণাৎ সৈকতের বাড়ি দেওয়া খামটা ছো মেরে নিয়ে নিল নিজ হাতে। তড়িঘড়ি করে ব্যস্ত হাতে খামটা খুলতে খুলতে বলল, তুমি এখন যেতে পারো। হুকুম তামিল করলো সৈকত। নীরবে প্রস্থান ঘটালো কেবিন থেকে। এদিকে রৌদ্র তৎক্ষণাৎ খাম খুলে সেখান থেকে 2 পাতার একখানা চিঠি বের করে এনেছে, যা দেখতে কপালের চামড়ায় ভাঁজ পড়লো ছেলেটার। খামের উপরাংশে লেখা ছিল রেহানের নাম। তবে একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না রৌদ্রের। রেহান তাকে হুট করে চিঠি লিখতে গেল কেন? ও তো চাইলেই তাকে কল করতে পারে। এহেন চিন্তায় মগ্ন থেকে রৌদ্র চিঠির ভাঁজ খুলল। চোখে আটা চিকন ফ্রেমের চশমাটা খানিক ঠেলে ঠুলে দৃষ্টি ফেলল সফেদ রঙা কাগজের মূল মসৃণ পৃষ্ঠে। রোদ, তুই হয়তো ভাবছিস তোকে আমি এভাবে চিঠি লিখলাম কেন। আসলে এখন এ নিয়ে কথা বলার সময় নয় ভাই। তোকে কিছু জরুরি কথা এখনই জানানো প্রয়োজন, না হলে হয়তো খুব বেশি দেরি হয়ে যাবে। তাই আমি এখন যেগুলো লিখছি সবটা মনোযোগ দিয়ে পড়বি। আমার কাজিন যার মির্জা শায়ান মুগ্ধ, ও কোনো সাধারণ মানুষ নয়। ও হচ্ছে দি মোস্ট ওয়ান্টেড রাশিয়ান আন্ডারওয়ার্ল্ড কিং। রাশিয়া, কোরিয়া এবং আরও কিছু শক্তিশালী রাষ্ট্রে অবৈধ অস্ত্র পাচার, ড্রাগস লেনদেন অ্যান্ড আরও অনেক কিছু সহ কাজের মূল হতাশে। ওর জগৎটা বড্ড অন্ধকার রোদ। ও সাধারণের মাঝে মুখোশ পরে থাকা ব্যক্তি। আন্ডারওয়ার্ল্ডের যার নাম দি শ্যাডো মনস্টার। যত দূর জানি ওকে আজ অবধি কালো জগতের কেউ দেখেনি। তবে ভুল ক্রমেও তাকে কেউ দেখে ফেললে অথবা তার আসল পরিচয় জেনে গেলে সে তাকে আর এক মুহূর্ত জীবিত রাখে না। তুই হয়তো জানিস আমি আমার মাস্টার প্রোগ্রাম সাউথ কোরিয়া থেকে কমপ্লিট করতে গিয়েছিলাম। কোরিয়ায় আমার তেমন কোনো পরিচিত না থাকায় আমি মুগ্ধদের ওখানেই থাকা শুরু করি। প্রথম জানতাম না ওর বিষয় তেমন কিছু। তবে একদিন হঠাৎ ওর বাবা ড্রাঙ্ক অবস্থায় আমাদের কাছে সবটা বলে দেয়। বিশ্বাস কর ভাই, আমি তখনও বিশ্বাস করিনি কথাগুলো। তাই আমি সেদিনই চলে গেছিলাম মুগ্ধকে সরাসরি কথাটা জিজ্ঞেস করতে। কিন্তু আমি কি করে জানতাম? আমার সেদিনই ওই উদ্বেগটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।
আমি যখন মুগ্ধের মেনশনে গিয়েছিলাম সেদিন আমি সামনাসামনি পরখ করেছিলাম এক জীবন্ত রাক্ষসের নৃশংসতা। এই একের পর এক মানুষকে নিজ হাতে জবাই করেছিল রোদ। ওর বাড়ির সম্পূর্ণ লিভিং রুম জুড়ে সেদিন আমি দেখেছিলাম রক্তের বন্যা, অথচ মুগ্ধের চোখে মুখে ছিল একরাশ শান্তি, স্বস্তি। সে ওই রক্তগঙ্গার মাঝে হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়েছিল। অমন ভয়ানক দৃশ্য দেখে আমি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম। একমাত্র আমিই জানি সেদিন আমি কিভাবে নিজেকে বাঁচিয়ে এনেছিলাম ওই নরক থেকে। তারপর আমি আর কোরিয়ায় থাকিনি। মাস্টার্স প্রোগ্রাম অসমাপ্ত রেখেই ব্যাক করেছি বিড়িতে। সেই ঘটনার পর কেটে গেছে বহু বছর। আমিও ভুলে গেছিলাম ওই নৃশংস ঘটনার কথা। তবে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। একদিন সকালে ঘুম থেকে হুট করেই আম্মুর কাছ থেকে শুনলাম আমার কাজিন নাকি দেশে ফিরেছে। আমি তখনও জানতাম না আম্মু কার কথা বলছে, কিন্তু এরই মাঝে এক রাতের ঠিক 3:30টায় আমাদের শিকদার বাড়িতে আগমন ঘটে মুগ্ধ এবং তার পরিবারের। তারা নাকি বাংলাদেশ এসেছে কার বিয়ের দাওয়াত খেতে। আমি সেদিন মুগ্ধকে দেখে এতটাই ভয় পেয়েছিলাম যে সারা রাত ঘর ছেড়ে বেরোয়নি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আম্মুর মুখে শুনলাম মুগ্ধ নাকি সাউথ কোরিয়ার সফটওয়্যার কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছে। আমি কতটা বোকা হলে ওই কথাটা বিশ্বাস করে বসেছিলাম। ভেবেছিলাম মুগ্ধ হয়তো সব কিছু ছেড়ে ছুড়ে ভালো পথে এসেছে। তবে কথায় আছে না, কয়লা ধুলে ময়লা যায় না। ওর দশা হচ্ছে অমন। ধীরে ধীরে জানলাম মুগ্ধ ছাড়েনি ওর অন্ধকার জগৎ, উল্টো আরও গভীরভাবে জেঁকে বসেছে সব কিছু। ভাই, তুই শুনলে শকড হবে যে মুগ্ধই আমার অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। ওর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। ওর সির্ফ একটাই নীতি, মারো কাটো। আমি একদিনে একটা জিনিস বেশ ভালো মতোই বুঝতে পেরেছি, আর সেটা হলো বাংলাদেশে সে কোনো সাধারণ কাজে আসেনি। এর পেছনে নিশ্চয়ই খুব বড় জটিল কোনো কারণ আছে। তুই হয়তো জানিস না, মুগ্ধ আসার পর থেকে এহসান পরিবারের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিভিন্ন ঝামেলা করেছে। এর সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে তাইফ আঙ্কেল। উনি নিশ্চয়ই কিছু না কিছু জানে মুগ্ধের আসার ব্যাপারে, তবে কারোর সাথে খোলাসা করেনি ব্যাপারটা। হয়তো তিনি জানতেন না যেই ছেলেকে তিনি সাধারণ পাতে গুন্ডা ভেবেছে সেই ছেলে আসলে কে। আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলছি, শোন ভাই, অ্যাট এনি কস্ট মুগ্ধের নিজের কাজ হাসিল করে ছাড়বেই। এটা এহসান পরিবারকে ধ্বংস করে হলেও। কেননা যেই ছেলে তার কাজিনকে মেরে ফেলার চেষ্টা করতে দুবার ভাবেনি, সে কি আর অন্য কাউকে সহজে ছাড় দিবে? রোদ, মুগ্ধ এবার টোপ বসিয়েছে মাহির ওপর। ও মাহিকে শিকার বানিয়ে নিজের কাজ হাসিল করতে চাইছে। তুই যেভাবেই হোক মাহিকে প্রোটেক্ট কর, মুগ্ধের আড়াল কর মেয়েটাকে। শুনে রাখ ভাই, এদেশের আইন ওকে আটকাতে পারবে না, কেননা তারা অলরেডি বিক্রি এসবের ধারে। তাই বলছি মাহিকে যেভাবেই হোক বাঁচা। মেয়েটা বড্ড নাজুক ভাই, বড্ড নাজুক। তোকে কথাগুলো ফোনে অথবা কলেই বলতে পারতাম, তবে আমার ফোন, ল্যাপটপ সহ বাড়ির সবার স্মার্ট ডিভাইস এগুলো অলরেডি হ্যাকড। অ্যান্ড আই থিঙ্ক ইউ গেট নো এসব কে করতে পারে। শোন ভাই, মুগ্ধ আমাকে এ কারণেই মারতে চেয়েছিল যেন আমি এহসানদের ওর ব্যাপারে না বলি, ওর রাস্তায় বাধা না হই। তাই আমি ইচ্ছে করেই তোদের কাছ থেকে সকল সম্পর্ক ছিন্ন করার নাটক করে যাচ্ছি একদিন। আমায় মাফ করে দিস ভাই, তোরা সবাই আমার আপন। আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইবো না, কখনো না। গত সপ্তাহে মুগ্ধ আমায় হুমকি দিয়ে বলেছে আমি যদি আমার শ্যামবতী এবং রাহিলকে বাঁচাতে চাই তাহলে যেন অতি শীঘ্রই এদেশ ছেড়ে চলে যাই। আমার মাথাটা এখন টোটালি হ্যাং রোদ। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমি বোকার মতো ফ্লাইটে টিকিট বুক করে ফেলেছি। জীবনের এই একটা পর্যায়ে এসে আমি বড্ড স্বার্থপরের মতো কাজ করেছি ভাই। এক্ষেত্রে তুই আমার স্বার্থপর বললেও পারিস। আমি শুধুমাত্র নিজের বউ বাচ্চার কথা ভেবেছি। কাল আমার ফ্লাইট রোদ। আমি আমার রাহিল শ্যামবতীকে নিয়ে আগামীকালকেই পাড়ি জমাচ্ছি ইংল্যান্ডে। পারলে আমায় মাফ করে দে ভাই। আব্বা আমার সঙ্গে চোখ জোড়া দেবার মতো মুখ নেই আমার। তাদেরকে বলিস আমায় যেন পারলে ক্ষমা করে দেয়। রোদ, তোকে আমি সারা জীবন নিজের ভাই ভেবে এসেছি, তাই বলছি দয়া করে মাথা গরম করবি না। মুগ্ধ ভালো মানুষ নয়, আর নয় সাধারণ কেউ। তাই একবারই ওর সাথে দ্বন্দ্বে যাস না কিন্তু। কেননা ওর কোনো দুর্বলতা না থাকলেও তোর আমাদের সবার আছে, আর ও আমাদের এই দুর্বলতাগুলোকেই কাজে লাগাবে। তাই নিজের প্রিয় মানুষদের সর্বোচ্চ খেয়াল রাখ ভাই। পুরোটা পড়ার পর মাথা ফাঁকা হয়ে গেল রৌদ্রের। আনমনে হাত থেকে চিঠিটা খসে পড়ল ডেস্কের উপর। হঠাৎ করে তার মস্তিষ্কে বেজে উঠল রেহানের স্রেফ একটা কথায়, ওর কোনো দুর্বলতা না থাকলেও আমাদের আছে। রৌদ্রে টনক নড়ে এবার। চোখের সামনে তৎক্ষণাৎ ভেসে ওঠে প্রিয় মানুষদের মুখগুলো। কার সঙ্গে লড়বে সে? একটা পাথুরে মানুষের সাথে সে না হয় লড়াই করবে, ভাগ্যক্রমে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হারাবে মুগ্ধকে। তবে পরবর্তীতে মুগ্ধ যে তার পরিবারের কিছু করবে না তার গ্যারান্টি কি? রৌদ্র পড়ল দ্বিধাদ্বন্দ্বে।
গম্ভীর মুখে পিঠ এলিয়ে বসলো চেয়ারে, এক হাতের কনুই ঠেকালো চেয়ারের হাতলে। পরক্ষণেই ভাবতে লাগলো গতকালের কথা। ছেলেটাকে যেভাবে মেরে এসেছে, এতে সে নিশ্চয়ই হসপিটালাইজড। আপাতত কয়েকদিন হসপিটালেই থাকবে সে। এই সুযোগটাই কাজে লাগাতে হবে রৌদ্রের। রৌদ্র ভাবনা শেষে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। এক হাতের বাহুতে অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে জোরালো পায়ে বেরিয়ে যায় কেবিন থেকে। ওদিকে তাকে অমন ছুটতে দেখে পেছন থেকে সৈকত বলে ওঠে, স্যার ওয়ার্ড নাম্বার। বাকিটা বলার আর সুযোগ হলো না সৈকতের। তার আগেই রৌদ্র কেমন ভরাট কণ্ঠে বলে ওঠে, ডিউটি অন্য কাউকে শিফট করাও। আই হ্যাভ টু গো। অগত্যা এমন কথায় চুপসে গেল সৈকত। গলা অবধি এসে আটকে যাওয়া কথাগুলো পানি ছাড়াই গিলে নিল কোনো রকমে। পরক্ষণে মুখ ভেঙচি কেটে বিড়বিড়িয়ে বলল, নবাবজাদা এলো 12টায়, আবার চলেও গেল হনহনিয়ে। একটু চারপাশে নাম হয়ে গেলেই ডাক্তারদের ভাব বেড়ে যায় কত। হ্যালো হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? ঘুম ঘুম চোখে হাত ডলছে তৌকির মির্জা। দুপুর গড়িয়ে বিকেল নাম্বার জোগাড়, অথচ মহাশয় কিনা এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। তার অত সাধের ঘুমটায় হঠাৎ বুড়ো আঙ্গুল ঢুকালো হসপিটালের রিসেপশনিস্ট। বাজখাই শব্দে বাজতে থাকা ফোনটা কুড়িয়ে এনে কানে ঠেকতেই ওপাশ থেকে ভেসে এলো যুবতী নারীর কণ্ঠ, যা কর্ণকুহরে পৌঁছাতে ঘুম হালকা হলো তৌকির মির্জার। লম্বা একটা হামি টেনে বললেন, শুনছি, আগে বাড়ুন। ওপাশের ব্যক্তি খানিক ঢোক গিলল মনে হচ্ছে। কণ্ঠে একরাশ বিচলিত ভাব ঢেলে ব্যস্ত গলায় না থেমে বলতে লাগলেন, কাল আপনি যে পেশেন্টকে অ্যাডমিট করে গিয়েছিলেন সে তো হসপিটাল থেকে চলে গিয়েছে। আমরা তাকে বেশ কয়েকবার আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন এখানে। ভরকায় তৌকির মির্জা। এতক্ষণে ঘুম ঘুম ভাবটা তার কেটে গেল মুহূর্তে। তিনি তৎক্ষণাৎ ফোন কাটলেন ব্যস্ত হাতে। এক লাফে বিছানা থেকে নেমে ছুটে গেলেন ওয়াশরুমে। মুগ্ধ আবারও এই সময় কোথায় গেল কে জানে। ছেলেকে নিয়ে তার হয়েছে যত জ্বালা। ধূপধাপ পা ফেলে বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত রৌদ্র। গম্ভীর মুখে এভাবে শক্তচারী নিক্ষেপ করছে এদিক ওদিক। পরক্ষণে গলা উঁচিয়ে ডেকে উঠে সবাইকে, আব্বু, আম্মু, মেজমা, মেজো আব্বু, কোথায় তোমরা? এক্ষুনি বাইরে এসো। এহেন কণ্ঠ পেয়ে মিনিটের ব্যবধানে হন্তদন্ত পায়ে ছুটে এলেন সকলে। জুবাইদা বেগম সে কি উদ্বিগ্ন ছেলের অমন হাক ডাকে এগিয়ে এসে চিন্তিত গলায় শুধালেন, কি হয়েছে আব্বা? এভাবে সবাইকে একসাথে ডাকলে যে? রৌদ্র মুখ খুলেনি আপাতত, অপেক্ষা করছে বাদবাকি মানুষজনদের। বয়োজ্যেষ্ঠরা চলে এলো। ওহি, মাহি এবং অরিন এখনো লাপাত্তা। ইকরা তো এখনো বাবার বাড়ি। মেয়েটার যা শরীর খারাপ, ডাক্তার দেখিয়েছে ইতিমধ্যে। খবর এসেছে মেয়েটার নাকি ফুড পয়জনিং হয়েছে। কয়েকটা দিন থাকবে বাবার বাড়ি। ওদিকে অনেক এখন অফিসে। ছেলেটা তো পরে চাকরি করে, তার কি আর হুটহাট ছুটি মেলে? বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যরা আজ বাড়িতেই আছেন। কেন আছেন তা তারাই ভালো জানেন। প্রায় মিনিট দুয়েক পর মাহিও ছুটে এলো ড্রয়িং রুমে। তবে অরিন এখনো এসে পৌঁছায়নি। এতে বুঝি গম্ভীর পুরুষ বেচায় চটলেন। কোমরের ওপর দুহাত থেকে শক্ত চাউনি নিক্ষেপা করলেন দোতলার দিকে। গলা উঠিয়ে কাটকাট কণ্ঠে বলতে লাগলেন, অরি, তোকে নিচে নামানোর জন্য পালকি লাগবে? কথাটা ছুটতে দেরি অমনি দোতলার করিডোর দিয়ে ছুটতে দেরি হলো না অরিনের। মেয়েটা কেমন ঝড়ের বেগে ছুটে আসছে এদিকে। পরনে কটন থ্রি পিসের প্রায় অনেকটা জায়গায় ভেজা ভেজা অবস্থা। চুলগুলো আটকে রেখেছে মোটা তোয়ালেতে। মেয়ে বোধহয় মাত্রই গোসল সেরে ছুটে এসেছে। হন্তদন্ত পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো অরিন। হকচকিয়ে জিজ্ঞাসা করে ওঠে, জি? শক্ত চোখ তাকিয়ে আছে রৌদ্র। দাঁত কিরমির করছে। চোয়ালে ফুটেছে ধারালো ব্লেডের ন্যায়। রৌদ্র কেমন এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থেকে এগিয়ে আসে দু কদম। অরিন ভরকায়। ক্ষণে ক্ষণে ঢোক গিলে পিছিয়ে যায় একটুখানি। রৌদ্র তখন খেই হারিয়ে দিল এক ধমক। সেদিন বাড়িতে কি হয়েছিল? চমকায় সকলে। মুখ চাওয়াচাই করে একে অপরে। জুবাইদা বেগম আগ বাড়িয়ে ছেলেকে কিছু বলতে নিলেই হাত উঁচিয়ে বাদ সাধল রৌদ্র। সামান্য ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে তর্জনী চেপে মাকে হিসিয়ে বলল, আমার বউজানের সাথে কথা বলছি, ডু নট ইন্টারাপ্ট। হতভম্ব বাড়ির সবাই। জুবাইদা বেগম পলক ফেলতে ভুলে গেলেন যেন। কবি সাহেব খানিক গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তাহলে দুইজন ঘরে গিয়ে কথা বলো, এখানে সবার সামনে। কেন? ঘরে গিয়ে মিথ্যেটা গুছিয়ে বলতে পারবে তাই? তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় অরিন। ভয়ের তো ঢোক গিলে কাঁপছে রীতিমতো। মানুষটা তাহলে টের পেয়েছে সে মিথ্যা বলছে তার সঙ্গে। অরিন একবার কবির সাহেবের দিকে অসহায় চোখে তাকায়। কবির সাহেব চেয়েও কিছু বলতে পারছেন না এই মুহূর্তে। ওদিকে রৌদ্র মেজাজ হারাচ্ছে ধীরে ধীরে। তৎক্ষণাৎ নড়ে চড়ে দাঁড়ালো ড্রয়িং রুমের মাঝখানে। আগের ন্যায় শক্ত গলায় তায়েব সাহেবকে জিজ্ঞাসা করলো, মুগ্ধের সাথে তোমার কিসের শত্রুতা? হকচকান তায়েব সাহেব চমকে ওঠা দৃষ্টিতে তাকালো এক পলক। পরক্ষণে আর চোখে ভাইজানের পানে দৃষ্টি ফেলতে কবির সাহেব কি যেন একটা ইশারায় বোঝালেন তাকে। তায়েব সাহেব বিচক্ষণতার সঙ্গে বুঝে গেলেন যা বোঝার।
তিনি কেমন আমতা আমতা সুরে আওড়ালেন। ককে মুগ্ধ? এবার যেন মাথা ভর্তি জ্বলতে থাকা আগুনে ঘি পড়ল রৌদ্রে। সে তৎক্ষণাৎ দাঁতে দাঁত চেপে অধিক কঠোর গলায় বলল, নাটক করো না চাচ্ছু, তুমি এসব নাটকে ভীষণ কাঁচা। চোর ধরা পড়ে গেলে কাচুমাচু করে যেমন, তাইব সাহেবের হাবভাব হয়েছে তেমন। তিনি খানিকক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বুকের মাঝে জমে থাকা কষ্টটুকু উগড়ালেন পর মুহূর্তে। 4 মাস আগে চট্টগ্রাম নদী বন্দরে বেশ কিছু কন্টেনার এসেছিল, যার না ছিল কোনো ধরনের লিগ্যাল কাগজপত্র আর না ছিল মালিকের সন্ধান। আমার তত্ত্বাবধানে সেসব কন্টেনার জব্দ করা হয়। জব্দ করার পর থেকেই নাম না জানা বিভিন্ন সোর্স থেকে আমাকে হুমকি ধামকি দেওয়া হতো, কিন্তু আমি কোনো কিছুতেই টলিনি। আমি কন্টেনারের কাগজপত্রগুলো আদালতে পেশ করতে চেয়েছিলাম, তবে এর মধ্যে একদিন জানতে পারি ওইসব কন্টেনারের মাঝে রয়েছে কোটি কোটি টাকার অবৈধ অস্ত্র, তা আবার রাশিয়া থেকে এসেছে। বাংলাদেশের নদীপথ দিয়ে যাচ্ছিল কোথাও। আর একটু তদন্ত করে জানতে পারি একটা অচেনা কোড বিশিষ্ট ব্যক্তি এসবের পেছনে জড়িত। এই খবর আমার কাছে যে কাস্টম অফিসার পৌঁছেছিলেন, সন্দেহাতীতভাবে তিনি হঠাৎ লাপাত্তা হয়ে গেলেন, এমনকি তার পরিবারও। এরপর একদিন দেখলাম ওই মুগ্ধ চলে এলো সামান্য একটা ফাইলের জন্য। আইনমন্ত্রীর বাড়িতেই পুড়িয়ে দিতে চেয়েছিল। আমার চাকরিটা নাই হওয়ার পিছনেও ওই দায়ী। সম্পূর্ণ বিবৃতি বেশ মনোযোগ দিয়ে শুনল রৌদ্র। পরক্ষণে হঠাৎ সন্দিহান গলায় শুধালো, তাহলে সেদিন আমাদের বাসায় এসে ভাঙচুর চালিয়েছিল কেন? তাইব সাহেবের কণ্ঠ কাঁপছে। এই পর্যায়ে তিনি মুখ হা করে নিঃশ্বাস ফেলতে লাগলেন ক্রমাগত। সময় নিয়ে বিড়বিড়িয়ে বলল, ওই জানোয়ারের বাচ্চা এসেছিল আমার এক মেয়ের জন্য নিজের সম্বন্ধ পাকাপোক্ত করতে। ওর কত বড় সাহস! ও আমার ওহিকে। ওই লোক আমার জন্য নয় আব্বু, মাহির জন্য এসেছিল। তাইব সাহেবের কথার পিঠে বলে ওঠা আহির অমন বাক্যে এক প্রকার নীরব। বিস্ফোরণ ঘটে গেল এহসান বাড়ির ছাদের তলায়। তাইব সাহেব স্তব্ধ চোখে তাকিয়ে রইলেন মেয়ের পানে। মাইমুনা বেগমের চোখ শুকিয়ে গেছে। মানুষটা কেমন স্থির হয়ে গেলেন এরূপ কথায়। ওদিকে মাহি নিজেকে গুটিয়ে ফেলেছে বেশ খানিকটা। চশমা পড়া ছোট্ট মুখখানায় লেপটে গেছে ভয়ের ছাপ। এদিকে তাইব সাহেব নিজেকে সামলালেন কোনো মতে। রয়ে শয়ে আহিকে জিজ্ঞাসা করলেন, তুমি এতটা শিওর কিভাবে হলে? আহি নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, কারণ আমি এর আগেও ওই লোককে মাহির সাথে কথা বলতে দেখেছি। যেখানে ওই লোক আমায় দেখে অদেখা করছে, সেখানে মাহির সাথে যেচে পড়ে কথা বলছে। মাহির প্রতি তার কনফিডেন্স খুব বেশি। এরূপ কথায় আকাশ ভেঙে পড়ল মাইমুনা বেগমের মাথায়। মানুষটা কেমন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন মাহির পানে। থমথমে মুখে কদম বাড়িয়ে চলে এলেন মেয়ের মুখোমুখি। থমথমে কণ্ঠে আওড়ালেন, আহি যা বললো তা কি সত্যি? তুই আগে থেকে চিনতি ওই ছেলেকে? নীরব মাহি শুকনো ঢোক গিলল বেশ কয়েকবার। শুকনো হয়ে আসা অধৈর্যরা জিভ দিয়ে ভিজিয়ে নিল খানিকটা। আমতা আমতা করে যেই না মুখ খুলবে অমনি মাইমুনা বেগম চিৎকার দিয়ে বললেন, শুধু হ্যাঁ বা না বল। মাহি ছলছল চোখ তুলে তাকায় মায়ের পারে। বলার মতো অনেক কথা থাকলেও আপাতত কেন যেন কথাগুলো গলায় অবধি এসে আটকে গিয়েছে তার। না পারছে ঢোক গিলতে আর না পারছে মুখ ফুটে কিছু বলতে। মেয়েটা শুধু নীরবে ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখতেই হিতাহিত জ্ঞান হারালো মাইমুনা বেগম। তৎক্ষণাৎ দুহাতে চেপে ধরলেন মেয়ের গলা। এহেন আকস্মিক কাণ্ডে হকচকিয়ে ওঠে সবাই। রৌদ্র কোনরূপ কাল বিলম্ব ছাড়া ছুটে আসে মাইমুনা বেগমের দিকে। আপ্রাণ চেষ্টায় মাইমুনা বেগমের হাত দুটো ছাড়িয়ে নিয়ে আগলে ধরে মাহিকে। ওদিকে মাইমুনা বেগম ফনা তোলা সাপের ন্যায় ফুঁসছে রীতিমতো। জুবাইদা বেগম এবং রাফিয়া বেগম জাপটে ধরে আটকাতে পারছে না তাকে। তিনি সবাইকে ছাপিয়ে তেড়ে ফুড়ে আসতে চাইছেন মেয়েকে মারতে। রাগে গজগজ করতে করতে বলছে, ছাড়ুন আমায়, আজকে ওকে আমি মেরে ফেলবো। ওর কত বড় সাহস! ওই রকম একটা বেজন্মার সাথে কথাবার্তা চালিয়েছে। আমি আরো বলি আমার মেয়ে ছোট, দুনিয়ার আবহাও বোঝেই না সে। অথচ আমি কত বড় বোকা দেখো! আমার নাকের নিচ দিয়েও কিনা ওই জানোয়ারি বাচ্চার সাথে কথা বলেছে। মাহি এই কাশছে অনবরত। কাশতে কাশতে চোখ উল্টে যাচ্ছে মেয়ে। রৌদ্র তৎক্ষণাৎ ব্যস্ত হলো মাহির জন্যে। দুহাতে মাহিকে পাজা করে কোলে তুলে বড় সোফায় শুইয়ে দিল আলগোছে। অতঃপর মেয়েটার মাথায় সামান্য উঁচুতে ধরে বলতে লাগলো, নিঃশ্বাস নে মাহি, টেক এ ব্রিথ। নীরবে কষ্টে চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে মাহির। মেয়েটা নিঃশ্বাস নিতে পারছে না। রৌদ্র কেমন অস্থির হচ্ছে। মেয়েটার মাথাটা আগের ন্যায় ধরে রেখে ফের বলছে, টেক এ ব্রিথ মাহি।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাহি, নিঃশ্বাস টানছে জোরালোভাবে। ওদিকে ততক্ষণে মাইমুনা বেগম ছাড়া পেয়েছেন একটুখানি, আর অমনি মানুষটা তেড়ে এলেন মেয়েকে মারতে। শক্তপোক্ত হাতের থাবা মেয়ের দিকে বাড়াতে সেই হাত খপ করে চেপে ধরে রৌদ্র। তার এক হাতে আগলে আছে মাহি, মেয়েটাকে নিজের বাহুতে লুকিয়ে রেখেছে সে। আরেক হাতে আটকেছে চাচির হাত। রৌদ্র কেমন কটমট করতে করতে বলে ওঠে, এই ভুল আর একবারও করতে এসো না কাকিয়া, কেননা আরেকবার এমন হলে আমি হয়তো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। অগত্যা এমন শক্ত বাক্যে থমকে গেলেন মাইমুনা বেগম। পরক্ষণে বুক ভাসিয়ে কাঁদতে লাগলেন মানুষটা। কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়লেন ফ্লোরে। নিজের কপালে নিজেই সপাটে থাপ্পড় বসাতে লাগলেন। কি দোষ ছিল আমার ফুলগুলোর? কেন ওদের দিকে এমন একটা শয়তানি নজর পড়লো? কেন পড়লো আল্লাহ? নিজের কপালে নিজেই সপাটে থাপ্পড় বসাতে বসাতে বলতে লাগলেন। মায়ের এমন আহাজারিতে বুক ভার হয়ে গেছে মাহির। রোদ্রের বুকে মাথা লুকিয়ে কেঁদে যাচ্ছে মেয়েটা। ওদিকে তায়েব সাহেব হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন মেঝেতে। হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটকে ওঠেন বাড়ির লোকজন। রৌদ্র তৎক্ষণাৎ ছুটে গেল মাহিকে ছেড়ে। মাইমুনা বেগম নিজ কান্না ভুলে স্বামীর জন্য ব্যস্ত হলেন। পর মুহূর্তে সাব্বির সাহেব ছুটে এসে ভাইকে সোজা করতেই দেখলেন তায়েব সাহেবের নাক ফেটে রক্ত গড়াচ্ছে। তিনি তৎক্ষণাৎ আটকে উঠে রৌদ্রকে বললেন, রোদ রক্ত। ছুটে এসেছে রৌদ্র। এসেই দুহাতে আগলে ধরেছে তায়েব সাহেবকে। মেঝেতে দুপা ছড়িয়ে তায়েব সাহেবকে খানিক কাত করে মানুষটার নাকের নরম অংশে চাপ দিয়ে ধরে রেখে গলা উঁচিয়ে বলল, তাড়াতাড়ি বরফ আনো কেউ। জুবাইদা বেগম তড়িঘড়ি করে ছুটলেন কিচেনের দিকে। ফ্রিজ খুলে দুটো আইস ট্রে নিয়ে সঙ্গে সঙ্গে ফিরে এলেন ড্রয়িং রুমে। হাত বাড়িয়ে রৌদ্রের দিকে আইস ট্রেটা এগিয়ে দিতে ছেলেটা ছো মেরে নিয়ে নিল তা। পরক্ষণে নিজের পকেট হাতে রুমালখানা বের করে সেথায় কতগুলো বরফের টুকরো পেঁচিয়ে তা তায়েব সাহেবের কপাল বরাবর চেপে ধরে আলতো করে। মাঝে মধ্যে অচেতন মানুষটার নাক বরাবর বা হাতে তর্জনী ঠেকে নিঃশ্বাসটা পরখ করে নেয় যে তা আদৌ চলছে কিনা। প্রায় মিনিট দশেক একইভাবে তায়েব সাহেবকে ধরে টরে বসে রইল রৌদ্র। ওদিকে মাইমুনা বেগম কাঁদতে কাঁদতে হেঁচকি তুলেছেন ইতিমধ্যে। আহিরা মাহিকে জাপটে ধরে বসে আছে। মাহি নিঃশব্দে কাঁদছে। বাড়ির এহেন পরিস্থিতিতে নিজের দোষ না থাকা সত্ত্বেও মেয়েটা নিজেকে দুষে যাচ্ছে একাধারে। এদিকে তায়েব সাহেবের দেহটা খানিক নড়ল বোধ হয়, জ্ঞান ফিরছে ধীরে ধীরে। রৌদ্র মোটেও তাড়াহুড়া করল না, উল্টো তায়েব সাহেবের মাথাটা কোলে রেখে সে বসে রইল চুপচাপ। তায়েব সাহেব পিটপিট করে চোখ মেলছেন তখন জ্ঞান হারিয়ে অমনভাবে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় নাক ফেটে যাচ্ছে। তাই অবস্থা মানুষটার। নাকের পাটা আপাতত ফুলে কলা গাছ। তায়েব সাহেব খানিকটা মুখ খুলতে গিয়ে হঠাৎ এক ধরনের ভোঁতা যন্ত্রণা অনুভব করলেন যেন। তখনই তার মুখ ফুটে অস্ফুটে বেরিয়ে এলো ব্যথাতুর শব্দ। তিনি এই ঘাড় ঘুরিয়ে এদিক ওদিকে তাকালেন। নিজের আশেপাশে সবাইকে এমন কাঁদতে দেখে খানিক ভরকালেন। ভ্রু কুচকে ঠাউর করতে লাগলেন বর্তমান পরিস্থিতি। প্রায় সেকেন্ড 30 সময় লাগলো তার ফাঁকা মস্তিষ্ক সচল হতে। যেই না তখনকার সবগুলো ঘটনা একে একে মনে পড়ল মানুষটার, অমনি তিনি উত্তেজিত হয়ে গেলেন। রৌদ্রের কোলে মাথা রেখে হাত পা ছুটতে লাগলেন। রৌদ্র তৎক্ষণাৎ চেপে ধরে উত্তেজিত মানুষটাকে এক হাতে আলতো করে মাথায় হাত বুলিয়ে শান্ত করার উদ্দেশ্যে বলে, একটু শান্ত হও সেজু আব্বু। তায়েব সাহেব থামলেন। তবে পর মুহূর্তে রৌদ্রের পেটের দুপাশে হাত ঢুকিয়ে ছেলেটাকে শক্ত করে জাপটে ধরলেন। কেমন এতক্ষণে নিজের চিরচেনা শক্তপোক্ত খোলস থেকে বেরিয়ে এসে কাঁদতে লাগলেন হু হু করে। তার অমন কান্না দেখে মাইমুনা বেগম ভেঙে পড়লেন আরও। ওনার আঁচলে মুখ গুজে নিজেও কাঁদছেন বেশ। এদিকে রৌদ্রর কাঁধ কেমন ভার হয়ে যাচ্ছে ক্রমশ। বোধ হয় হুটহাট দায়িত্ব বাড়ার লক্ষণ। সে তখনই তায়েব সাহেবের পিঠে আলতো করে হাত বুলিয়ে আশ্বাস বানিয়ে শুধালো, কেঁদো না সেজু আব্বু, আমি থাকতে তোমার আবার কিসের ভয়? আমি বেঁচে থাকতে আমার বোনকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ বলতে কেউ না। তায়েব সাহেবের কি হলো কে জানে। মানুষটার কান্নাগুলো কেমন হুট করে কমে গেল রৌদ্রের এহেন বাক্যে। বোধহয় বুকটায় ক্ষীণ আশার আলো জেগেছে এরূপ কথায়। ভেজা জুতোর প্যাচ প্যাচ শব্দ তুলে হাসপাতালে ঢুকলেন তৌকির মির্জা। হন্যে হয়ে ছুটলেন লিফটের দিকে। পরপর ব্যস্ত হাতে 7 তলার বোতামটা চেপে দাঁড়িয়ে রইলেন অস্থিরতায়। এরই মধ্যে লিফটের দুয়ার বন্ধ হলো। প্রায় মিনিট 3 মধ্যেই তিনি পৌঁছে গেলেন 7ম তলায়। অতঃপর হন্তদন্ত পায়ে ছুটলেন মুগ্ধের ওয়ার্ডের সামনে এসে এক হাতে দরজায় নব ঘুরিয়ে ভেতরে ঢুকতে খানিকটা ঝটকা খেলেন তৌকির সাহেব। হতভম্ব চোখে তাকালেন সম্মুখে। ওয়ার্ডে উপস্থিত 2জন ডাক্তার এবং 2জন নার্স। ডাক্তারদের মধ্যে একজনের কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। লোকটা রুমাল চেপে বসে আছে নিচ ললাটে। আরেকজন কেমন হাত পা ছড়িয়ে বসে আছে স্বচ্ছ টাইলসের মেঝেতে। তার পরনের অ্যাপ্রনটা বেশ কয়েক জায়গায় ছেঁড়া, চুলগুলো কেমন এলোমেলো, শার্টের বেশ কয়েকটা বোতাম নেই। অন্যদিকে নার্স দুজনের চোখে মুখে স্পষ্ট ছেয়ে আছে একরাশ ভয়। তারা দুজন কেমন জড়সড় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে ওয়ার্ডের এক কোণে।
আপাতমস্তক সকলকে একটুখানি পরখ করে ভেতরে ঢুকলেন তৌকির সাহেব। এদিক ওদিক নজর বুলিয়ে শুধালেন। পেশেন্ট কোথায়? মেঝেতে হাত পা ছড়িয়ে বসে থাকা ডাক্তারের যেন এতক্ষণে হুঁশ ফিরল। তিনি আলগোছে মাথাটা তুলে তাকালেন তৌকির সাহেবের মুখ পানে। কিয়ৎক্ষণ চুপ থেকে হঠাৎ কেমন হুঙ্কার দিয়ে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।